এবং আপনি শুনে আশ্চর্য হবেন, গত 2.5 বছর ধরে আমার সঙ্গে বিএনপির কোনো লোক প্রকাশ্যে কথা বলে নাই। হ্যান্ডশেক তো দূরের কথা। কেন বলে নাই? কারণ ইনস্ট্রাকশন হলো আমার সঙ্গে যেই কথা বলবে তাকে এক্সপেল করা হবে। এবং অনেককে এক্সপেল করেছে, অনেককে বহিষ্কার করেছে। কেন আমার সঙ্গে কথা বলেছে, কেন আমার সঙ্গে আসে। এমনকি ছাত্র দলের একটা সাবেক নেতা, ও আমার এখানে একটা ফুটবল খেলায় প্রধান অতিথি আসছিল, সেখানে কেন আসলো সে তাকে বহিষ্কার করছে। এবং আরেক 3 বছর ধরে তাকে বারবার অনুরোধ করা হচ্ছে, অবরোধ করা হচ্ছে, কিন্তু তাকে এখনো প্রত্যাহার করা হয় নাই। আমার বেলাও এইগুলো প্রত্যাহার করা হয় নাই। সম্প্রতি আপনি জানেন নির্বাচনে তারিখ ঘোষণা করা হয়েছে। আমি তো একজন ভোটার, আমাকে একটা ভোট দিতে হবে। তো আমি কাকে ভোটটা দেবো? ধানের শীষের ভোটের লোক আমার কাছে তো ভোট চায় না, আমার কাছ দিয়েও আসে না। আমি যেখানে থাকি তার পাশেও আসে না। এবং আমার এখানে পারলে তারা আমাকে প্রতিহত করে। অথচ আমার তো কিছু লোক আছে, তো তারাও তো, আমরা যেদিকে যাই আমরা একসঙ্গে, আমরা একটা জনগোষ্ঠী, আমরা আমরা একটা একসঙ্গে তো চলি না। আমরা সবাই একসঙ্গে মিলে চলি, আমরা আলাদা কেউ চলি না। তো তারা কাকে ভোট দেবে? এই প্রশ্নগুলা গত 1 মাস ধরে আমরা বারবার প্রশ্ন করছি, বারবার জানতে চাইছি, কিন্তু কেউ করে না। তা আমি জানতাম না যে জামাত আমাকে স্থান দিবে কি দিবে না। আমি যখন এই বিষয় নিয়ে আলোচনা করলাম, ইজ্জত নষ্ট করেছে, সেই জামাতে আমি একজন মুক্তিযোদ্ধা যেতে পারি না। কিন্তু আমি দেখলাম যে এখন যে দলটি তৈরি হয়েছে, সে দলটির নাম বাংলাদেশ জামাতে ইসলামী, যেটি জেনারেল জিয়া ক্ষমতা আসার পরে 1977 সনের প্রোক্লামেশন অনুযায়ী বহুদলীয় রাজনীতির সৃষ্টি হয়েছে। সেখানে তারা 1980 সনে জেনারেল জিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে তারা রাজনৈতিক দল গঠন করে মে 1980 সন। তার আগে অক্টোবরে, 1979 সনের অক্টোবরে জেনারেল জিয়ার দল, 1 জানুয়ারি অক্টোবরে জেনারেল জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে, বাংলাদেশ ন্যাপ হয়েছে। সকল রাজনৈতিক দলগুলো বাংলাদেশের নাম নিয়ে হয়েছে। এবং জামাত পাকিস্তানের ইসলামও, পর সব বাংলাদেশের পক্ষের না রাজনৈতিক দল হিসেবে। বাংলাদেশের না, হুম, বাংলাদেশের না, বাংলাদেশ। বাংলাদেশ, ওকে, ওকে, বাংলাদেশ। হ্যাঁ। বাংলাদেশের হলে তো বুঝতাম যে এটা আরো অন্য কোথাও শাখা প্রশাখা আছে, তার কোনো অংশ। কিন্তু নামটা হচ্ছে বাংলাদেশ। এখানে তারা অনেক পয়েন্ট বলেছে, 4টা পয়েন্ট বলেছে। তার মধ্যে অন্যতম একটি পয়েন্ট হলো, যেহেতু, আমি কি পড়ে শোনাতে পারি আপনাকে? জি, মানে আপনার আপনার যোগদানের পেছনে যদি রিলেভেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই পড়ে শোনাতে পারেন, প্লিজ। এখানে বলেছে, যেহেতু বাংলাদেশের জনগণ, খেয়াল হুম। করে দেখেন, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে, তাদের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে, সেই হেতু এই সকল মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। আমি তাদের গঠনতন্ত্র আদ্যপ্রান্ত পরে দেখলাম, তারা কোথাও এরকম বক্তব্য দেয় নাই যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বা বিরোধিতা করার কোনো প্রমাণ তথ্যাদি আমরা পাই নাই। আমি সম্প্রতি ইন্ডিয়ার সঙ্গে একটা আলোচনা করেছিলাম, ইন্ডিয়ার এক ব্রিগেডিয়ার মুখার্জির সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে আমি জানতে চেয়েছিলাম, তোমরা যে 94,000 অস্ত্র বাংলাদেশ থেকে নিয়ে গেলে, এটা কার অস্ত্র নিয়ে গেলে? তখন ব্রিগেডিয়ার মুখার্জি আমাকে জানাইলো অন রেকর্ড, এটা যদি আমি টকশোরে চানায় পাঠাইতে পারবো, সেখানে বলেছে যে বাংলাদেশে আর পাকিস্তান আর্মির বললো 70,000-এর মতো, এবং 29,000 রাজাকার আলবদর আল শামস নামে মিলিশিয়ারা সারেন্ডার করেছিল। তাদের আর্মস গুলো তারা নিয়ে গেছে। অর্থাৎ তারা হলো সশস্ত্র, এবং এই অস্ত্রগুলো তাদের ওয়ার বুটি হিসেবে তারা নিয়ে গেছে। এবং তার মধ্যে 43,000 অস্ত্র তারা আবার কঙ্গোতে বিক্রি করে দিয়েছে। এই অস্ত্রগুলো তারা নিয়ে গেছে, এবং রাজাকারদেরকেও সাথে নিয়ে গেছে। তার মানে বাংলাদেশে কোনো রাজাকার আর ছিল না। যারা গ্রেফতার হয়েছে, বিভিন্ন কারণে গ্রেফতার হয়েছে, তারা কিন্তু মূল রাজাকার বা মূল কিছু ছিল না। কিন্তু অভিযোগটা করা হয়েছে যে জামাত ইসলাম, জামাত ইসলাম পাকিস্তান, বা জামাত ইসলাম, আজকের জামাত ইসলামের অভিযোগ হয়েছে যে তারা লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। কিন্তু হুম। আমরা তো পাকিস্তান জামাতের বিরুদ্ধে যুদ্ধ করি নাই। আমরা যুদ্ধ হুম। করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমাদের যুদ্ধ হুম। যুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। কাজে সেখানে জামাত হয়তো তাদের সহযোগিতা করেছে। আপনি জানেন, ঠেডা মালিককে বলতাম আমরা, ডক্টর মালিকের নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছিল, নির্বাচন তারা করেছিল পাকিস্তানিরা। সে নির্বাচন করে একটা সরকার গঠিত হয়েছিল ডক্টর মালিকের অধীনে। সেখানে 2 জন
জামাতের লোক অংশগ্রহণ করেছিল, নিজাম ইসলামের লোক গ্রহণ করেছিল, মুসলিম লীগের লোকজন অংশগ্রহণ করেছিল, এবং 3 জন আওয়ামী লীগের লোকও সেই মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছিল। তো তারা সবাই কিন্তু পালিয়ে গেছে, পাকিস্তানে চলে গেছে। আর এখানে যারা ছিল তারা হুম। কিছু ধরা খেয়েছে, জেলে ছিল, যেটাকে বঙ্গবন্ধু পরে ক্ষমা করে দিয়েছে। তার মধ্যেও যাদেরকে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরোধী বলে করা হয়, যেমন যেমন সাইদিকে, মৌলানা সাইদিকে, তার 13 বছর বয়স, তাকে ধর্ষণের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বয়ান সেটা করেছে, করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবতা কি ছিল। কেন আপনি কি বাস্তবতা এগুলিকে সঠিক মনে করেন না, এসব আমি সঠিক রায়গুলিকে? মনে আমি এখন দেখেছি সঠিক না এগুলা, কারণ এগুলো বয়ান তৈরি করে মানুষের, এই যে এখন যেমন বয়ানগুলো তৈরি করা হচ্ছে, আপনি দেখতে পারবেন ভবিষ্যৎ বর্তমানে অতীত আমরা করেছি এবং মানে অনেক আওয়ামী হয়েছে। লীগের আমলে যেসব অভিযোগগুলি আনা হয়েছে, বিশেষ করে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে এবং রায়গুলি করা হয়েছে, এগুলি সঠিক না বলে আপনি মনে করছেন? কারণ এগুলা একটা 13 বছরের বয়স লোককে কি করে সে রেপ করে বলে, সে কি করে ওই ওই যে রাজাকার হয়, কি করে হয়? এটা তো বোঝাই যাচ্ছে যে এটা তো তখন পরবর্তীতে তো হয়তো আপনাদের সামনেই তো এই রায়গুলি করা হয়েছে, তখন আপনিও এটা আমি তো, প্রভাবশালী একজন। আমার দলের দায়িত্ব, আমার তো দায়িত্ব না, আমার দলের সেরে দল, তা হুম। আমার দল সেই কাজটা করেছে, আমি তো না। আমার দল তা তো এগুলি এদিকে কেন নিয়ে করেছে বলে মনে করেন? সংবিধান মানে করেছে। আওয়ামী লীগ এসব ন্যারেটিভ কেন তৈরি করেছে বলে মনে করছেন? এটার আচ্ছা, পেছনে কি? আমি কথাটা শেষ করি, পরে আমি জি, জবাবটা জি। দিব। তাহলে হুম। আমি এইগুলো দেখে দেখলাম যে তারা, এবং যখন আমাকে ব্রিগেডিয়ার মুখার্জি জানাইলো যে 29,000 রাজাকার আলবদর সামসরা ওখানে সারেন্ডার করেছে, তাদের সঙ্গে তারা নিয়ে গেছে, তাহলে এই লোকগুলো তো অপরাধী না। তারপরেও কিছু লোককে আমরা সাজা দিয়েছি, পানিশমেন্ট দিয়েছি, ফাঁসি দিয়েছি, অনেককে ফাঁসি কার্যকরী করা হয়েছে। কিন্তু আজকে যারা জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী আছে, তারা তো 71-এর পরে জন্মগ্রহণ করেছে, এরকম সংখ্যা অনেক, প্রায় 95 ভাগ লোক। তো এরা তো বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ দেখে নাই, মুক্তিযুদ্ধ দেখে নাই, তারা তো মুক্তিযুদ্ধের পক্ষ করে নাই, বিপক্ষ করে নাই। এখন বাবার শাস্তি, বাবার অপরাধের জন্য, দাদার অপরাধের জন্য শাস্তি আমি কি পাইতে পারি, আপনি পাইতে পারেন? আমার বাবা হয়তো কোনো অপরাধ করে গেছে, কিন্তু আমাকে সেই বাবার অপরাধে জেল দিতে পারেন? আমার দাদা হয়তো 10টা মার্ডার করে গেছে, এমনকি আমাকে আপনি 10 বার ফাঁসি দিতে পারেন? এগুলো কি ন্যায় বিচারে পরিপন্থী নয়? আমি অস্বীকার করছি না, অনেক জামাতের নেতারা করেছেন, কিন্তু আজকের যে প্রজন্ম যারা জামাতে ইসলামী করে, বাংলাদেশ জামাতে ইসলাম করে, তারা তো কোনো অবস্থাতে সে দায় দায়িত্ব নিতে পারে না, সে দায় দায়িত্ব নেওয়া নাই। এবং তারা বাংলাদেশ জেনারেল জিয়ার কাছ থেকে যখন তারা অনুমতি নিয়েছে, সেখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ সংগ্রামকে সম্মান করি, শ্রদ্ধা করি। তাহলে এখানে আমি মুক্তিযোদ্ধা হিসাবে যে মুক্তিযোদ্ধাকে আমার কারণ দলে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকেও জামাতে ইসলাম তাদের একদম পুরোপুরি সাংগঠনিক ভাবে তারা মেনে নিয়েছে সে শুরু থেকে, আপনি বলতেছেন তারা না, আমি শুরু আসলে। কথা বলছি না, আমি আজকের কথা বলছি। তো সেই না, না, আমি জামাতে বলতেছি সেই জামাতে আমি মুক্তিযোদ্ধা হলে যেতে তাদের পারবো না কেন? গঠনতন্ত্রে যেটা লেখা আছে, যেটা বললেন আপনি, আমি তাদের কথা বলছি, গঠনতন্ত্রে তারা এভাবে এটাকে স্বীকার না, করেছে তারা বা ইয়েতে। লিখেছে, আমাকে তো সেটা বিশ্বাস করতে হবে, কারণ আমি যখন মানুষের একটা বই, হ্যাঁ। কিতাব, দলিল আচ্ছা। হয়, আমার হুম। যখন একটা সম্পত্তির দলিল আমি করি, দলিলে যা লেখা থাকে সেই মূলেই তো আমি জমির মালিক হই। কাজে এখানে হুম। তাদের দলিল আছে, তাদের ঘোষণাপত্র আছে, তাদের গঠনতন্ত্র আছে। সেখানে আমি আজকে মুক্তিযোদ্ধা হয়ে, আমার যেখানে দল নাই, আমি মুক্তিযোদ্ধা হুম। হয়েছি বলে আমি জামাতে ইসলামে কেন অংশগ্রহণ করতে পারবো না? হয়তো আপনার কাছে এটা গ্রহণযোগ্য নয়, হয়তো আপনি ভালোবাসেন নাই, ভালো কারণ পছন্দ এই করেন নাই। দলটি তো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ছিল, সে কারণেই এই দলটা বিপক্ষে ছিল না, এই দলটি বাংলাদেশ জামাত ইসলাম কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই, কারণ তার জন্মই তখন হয়নি, তার তো জন্মই হয় নাই, তো সে কেমনে বিরোধিতা কিভাবে? করবে? তাহলে তো বিএনপির বিরোধিতা করেছে, কারণ বিএনপি তো আলিমকে মন্ত্রী বানাইছি আমরা, সালাউদ্দিন কাদেরকে মন্ত্রী বানাইছি আমরা। আমাদের এখানে তো অনেক মুক্তিযুদ্ধ বিরোধীরা ছিল, কর্নেল মুস্তাফিজ ছিল, অনেক যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, অনেক লোককে আমরা আমাদের দলে নিয়েছি। তাই বলে আমরা কি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি? আওয়ামী লীগও তো রাজাকার ছিল, আওয়ামী লীগও তো মুশারফ ছিল রাজাকার, তার বাবা ছিল রাজাকার, ওখানে নূর মৌলানা ছিল, যে ধর্মমন্ত্রী বানানো ছিল। তাহলে আওয়ামী লীগ কি বাংলাদেশ স্বাধীনতা বিরোধী শক্তি? চীন আমাদেরকে অস্ত্র দিয়েছিল পাকিস্তান আমলে, পাকিস্তান চীনকে অস্ত্র দিয়েছিল, সেই অস্ত্র দিয়ে আমাকে হত্যা করেছে। তাহলে চীন কি বাংলাদেশের যুদ্ধাপরাধী? আমি চীনকে যুদ্ধাপরাধী করেছি? আমি চীনকে বলেছি যে আমাদেরকে তুমি অস্ত্র দিয়ে আমাদেরকে হত্যা করেছো, অথবা তুমিও দোষী? আমি কি চীনকে সেভাবে ফাঁসি দিচ্ছি? আমি আমেরিকাকে কি, আমেরিকা 7 ফ্লিট পাঠাইছিল আমাদের বিরুদ্ধে, আমরা কি আমেরিকাকে সেভাবে দায়ী করতেছি? সেখানে কিন্তু কানাডা আমাদেরকে সমর্থন করেছিল, কিন্তু আমেরিকা তো সমর্থন করে নাই। কাজে আপনি যদি আজকে, হ্যাঁ আমি এন্টি জামাত হইতে পারি, আপনি এন্টি জামাত হইতে পারেন, সেটা অন্য জিনিস, হুম। সেটা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হতে পারে, কিন্তু ওই যে দোষে সে দোষী না, সেই দোষটা তার উপর কেন আনবেন? কাজে আমি
যখন দেখেছি তাদের গঠনতন্ত্রে তারা মুক্তিযুদ্ধ বিরোধী না, স্বাধীনতা বিরোধী না, এবং তারা বরঞ্চ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিশালী পক্ষ। তারা আজকে ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী বাংলাদেশ জামাতে ইসলাম গড়ার। বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে শক্তিশালী পক্ষ, এটা আপনি বলছেন মেজর আখতারুজ্জামান, যিনি একজন মুক্তিযোদ্ধা, এবং আপনি আপনার দল, সদ্য সাবেক দল এখন পুরোপুরি, আমি বলবো যে সামনে নির্বাচনকে ঘিরে এই জামাত ইসলামকেই একমাত্র স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবেই সবচেয়ে নির্বাচনী বড় নির্বাচনী ক্যাম্পেইন চলছে তার। এই এটা জায়গাতে তো আপনি সেটা তো হলো বিএনপি স্বার্থের ব্যাপার। এই এবং বিএনপি তো 91 সনে, এই বিএনপি তো 1991 সনে আমরা মানা করেছিলাম। আমি এবং মেজর আক্তার বাধা দেওয়া শুনেন নাই? যুদ্ধাপরাধের দায়ে জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে একদম পুরোপুরি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে প্রমাণিত সত্যের ভিত্তিতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে পর্যন্ত। তাহলে কি হলো? তাহলে কি দাঁড়াইলো? তাই বলে কি এখন যা করে শামসুর রহমান সাহেব, কি ডক্টর শামসুর রহমান যেন দায়ী? তা কি রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই? আমার কথা শেষ করতে দেন। 1991 সনে এই কথাটা আপনি মনে ছিল না কেন, যখন জামাতকে সঙ্গে নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন? তখন কেন জামাতকে, তখন তো জামাত গুলাম আজম ছিল, তখন তো জামাতের গুলাম আজমের দোয়া নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন। তখন তো হাসিনা ম্যাডাম গিয়া গিয়া হাসিনা আপা গিয়া তার কাছ থেকে সালাম করে দোয়া নিয়ে আসছিলেন। তখন দোয়া নিয়েছিলেন কেমনে? তখন এটা বলেন নাই কেন? তারপরে 2001 সনে তাদেরকে নিয়ে নির্বাচন করলেন, ধানের শীষে মার্কা তাদেরকে দিলেন, তাদেরকে ধানের শীষে মার্কা দিয়ে নিজামী সাহেবকে পাশ করে নিয়ে আসলেন, মুজাহিদকে পাশ করে নিয়ে আসলেন, আপনি মৌলানা সাইদিকে পাশ করে নিয়ে আসলেন। তখন কোথায় ছিল আপনার এই এই আজকের এই ফিলিংসটা? আজকে আপনি চিৎকার করতেছেন। আমি তো একটা ব্যক্তি, আমি তো বিএনপির না কেউ, আমি তো বিএনপির কেউ না। বিএনপি তো আমার ন্যূনতম স্থানটুকু আপনি দেন নাই। বিএনপি তো আমার কাছ তাহলে থেকে ব্যাপারটা কি সব। এরকম, আপনি বিএনপি স্থান দেয়নি বলে জিদ করে রাগ করে আপনি আপনার অপছন্দ হওয়া সত্ত্বেও আপনি জামাত ইসলামে যোগদান করেছেন, কারণ আপনার কোনো জায়গা নেই যাবার, ব্যাপারটা কি এরকম? নাকি আসলে আপনি আদর্শিক ভালো লাগার কারণে, রাজনৈতিক ভালো লাগার কারণে আপনি জামাত ইসলামকে, আপনার মনে হয়েছে যে আপনি এই দলটা আপনার যাওয়ার একটা আমি জায়গা, আমি এখানে আমি সম্মান? যখন দেখছি বিএনপি আমাদেরকে সম্মান করে না, এবং বিএনপির কোনো আদর্শিক ভিত্তি নাই। হুম, বিএনপি আজকে এক কথা বলে, কালকে এক কথা বলে, তার কোনো আদর্শিক ভিত্তি নাই। আজকে সে আওয়ামী লীগের বয়ানে কথা বলছে, একদিন এই জামাতকে নিয়ে সে বন্ধুত্ব করেছে, জামাতের বিরুদ্ধে কথা বলার জন্য আমি বহিষ্কৃত হয়েছি। আজকে আদর্শিক দিকে দেখছি বিএনপির চেয়ে জামাতের আদর্শ অনেক অনেক গুণ ভালো। তাদের তাদের মধ্যে সততা আছে, তাদের মধ্যে চুট্টামি নাই, তাদের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, দখলবাজি নাই। কাজে বিএনপির চেয়ে জামাত ইসলাম শত গুণে কিন্তু তারা ভালো। তো গুপ্ত রাজনীতি করার যে একটা ইয়ে আছে, যে তারা, তাদের রাজনীতি ভয়ঙ্কর, তারা কখনো প্রকাশ্যে রাজনীতি করে না, তাদের ভিতর এক তারা প্রকাশ্যে উপরে রাজনীতি তারা তারা করে, মুনাফেক, এই ধরনের অনেকগুলি নেগেটিভ আছে তারা এসব এসব। তারা হুম, প্রকাশ্যে রাজনীতি করে না, এটা তো আমার বিষয় না। আমি তো তাদের প্রকাশ্যে রাজনীতি যেটা করে, যেটা মানে গঠনতন্ত্র আমি প্রকাশ্যে দেখেছি, সেখানে তো আমি দেখেছি প্রকাশ্যে তারা রাজনীতি করতেছে। তারা গঠনতন্ত্র ঘোষণা করে প্রকাশ করে করেছে। এখানে তো প্রকাশ্য দলে উদ্যোগ করেছে। সব দলের তো একটা হিডেন এজেন্ডা থাকতে পারে, আমাদের বিএনপির নাই। আমাদের বিএনপিও তো এরকম চাঁদাবাজ সংগঠন আছে, আমাদের অনেক কিছু আছে, সেটা নিয়ে আমি তুলনা করছি না। আমি আজকে বিএনপি নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি বিএনপি আমাকে বের করে দিয়েছে, আমি তো বিএনপির কেউ না। কাজে আমি তো বিএনপি সাবেক এগুলো তো আমার আনার দরকার নাই, কারণ বিএনপির তো কোনো মূল্য আমার নাই, আমাকে তো ন্যূনতম মূল্যটুকু সম্মানটুকু দেওয়া হয় নাই। কিন্তু আদর্শিক দিক দিয়ে আমি দেখেছি, যদি আমি আজকে আদর্শিকতভাবে দল করতে হয়, তাহলে হুম। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেইগুলোর মধ্যে আদর্শিক দিক দিয়ে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার দিক দিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার জন্য জামাতের চেয়ে বিকল্প ভালো কোনো দল আমার সামনে এখন নাই। তাই আমি জেনে শুনে বুঝে এবং নিজ জ্ঞানে আমি এই দলে অংশগ্রহণ করেছি। সেটা আপনাদের দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে, আচ্ছা, ঠিক সিদ্ধান্তের আছে, স্পষ্ট। দৃষ্টিতে লাস্ট করেছি, দুটা এই প্রশ্ন, দৃষ্টিতে সম্পূরক প্রশ্ন, হয়তো দুটি। ভুল হতে পারে। আমি বলছি না আপনাদের সিদ্ধান্তটা ভুল, হয়তো হতে পারে, কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি যেটা ভালো মনে করেছি আমি নিয়েছি। আমি কিন্তু বিএনপির নাম ভাঙাইয়া বিএনপি থেকে বেরিয়ে এসে আমি করি নাই। আমি অলরেডি বিএনপির ঘর ছাড়া, হুম। আমি কোনো ঘর নাই, ঘর পাচ্ছি না, আমাকে একটা ঘর বাঁধতে হবে। আমি নতুন ঘর না বেনে, না বানায়া, কারণ আমি ব্যাপারটা এরকম একটা না যে আপনি বিএনপি ছেড়ে সাগর বাড়ি ঘরে আপনি জামাত ঢুকলাম। ইসলামে এসেছেন, ব্যাপারটা এরকম বা বোঝাতে চাচ্ছেন না। আপনি মনে করছেন বিএনপি অনেক আগে ছেড়ে দিয়েছেন, বা বিএনপি আপনাকে ছেড়ে দিয়েছে, এরপর আবার আপনি। বলছি, আমি তো ছেড়ে দেয়নি ভাই। আপনি নেগেটিভ দিচ্ছেন, আমি কখন ছেড়ে দিলাম? আচ্ছা, মানে আপনারা আপনি বুঝাতে। সবসময় আপনার নেগেটিভ ন্যারেটিভ দেন কেন? আমি তো আচ্ছা। বিএনপির সারি নাই, আমাকে হুম। বিএনপি থেকে বের করে দেওয়া হয়েছে। এই কথাটা আপনাদের মুখে দিয়ে বের করতে আপনাদের লজ্জা ওকে, লাগে কেন? ওকে। না, ঠিক আছে, ঠিক আছে, তার মানে আপনাকে বিএনপি ছেড়ে দিয়েছে বলেই আপনার একটা ঘর দরকার, সেই হিসেবে আপনি বর্তমানে সবচেয়ে আদর্শিক একটা রাজনৈতিক আবার দল হিসেবে কথাটা আপনি ঘুরায় বললেন, বিএনপি ছেড়ে দিয়েছে বলে। ছেড়ে দেওয়া বের করে দেওয়া এক জিনিস।
আচ্ছা বের করে দিয়েছে, ঠিক আছে, তাহলে ইউ এটা রাইট, বলতে আপনার বের করে, সমস্যা কোথায়? না ঠিক আছে, বের করে দিয়েছে। আপনারা তো রাজনীতিবিদ, আপনাদের অনেক না কথা বলতে, সেটা আমরা হয় চেষ্টা করতে সাধারণ হবে, মানুষ, ছেড়ে সাধারণ ছেড়ে মন দেওয়া থেকে না, সবকিছু না, গ্রহণ কিন্তু করি। আপনি বুঝতে, আপনি আপনি, সাংবাদিক, আচ্ছা, আপনি এখন সাংবাদিক, মেজর আপনি আখতার শব্দের যেমন, অর্থ আমি বুঝতে আমি হবে। লাস্ট দুটা সম্পর্ক প্রশ্ন করব। জি ভাই, সামনে অবশ্যই নির্বাচন, সম্পূর্ণ আপনি বলেন। কি নির্বাচন করছেন সামনে? আমি তো নির্বাচন করব না, এটা তো আপনাকে অনেক আগে বলেছিলাম, মনে আছে আপনার? না, যেহেতু আপনি এখন আপনার দল পরিবর্তন হ্যাঁ, করেছেন, আর না কোনো আমি সম্ভাবনা? নির্বাচন করার জন্য ওই দলে যাইনি। আমি ওই আচ্ছা, দলের ফাইন। আদর্শগত কারণে গেছি। আবার যদি আমি আপনাকে একটা বিএনপি রাজনৈতিক, আবারও যদি আপনাকে বলে যে আপনি চলে আসুন, আপনাকে ভালো একটা সম্মান দেওয়া হবে বা আপনাকে পজিশন দেওয়া হবে, তাহলে কি আপনার অবস্থান পরিবর্তন হবে? যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব আমাকে দেয় অবশ্যই আসবো, ব্যাক করবো। এর নিচে যদি মন্ত্রী দেয়? এর নিচে মন্ত্রী দিলে এই সমস্ত সিকিমিকি মন্ত্রী দিয়ে কি হবে আর? আমি তো তারেকের প্রধানমন্ত্রীর জুনিয়র, অফার আমি ছাড়া তো আপনি? তারেক, আমি তো তারেকের জুনিয়র না। প্রধানমন্ত্রী পদ দিলে আমি অবশ্যই আসবো, কারণ এখন দেশের মধ্যে হ্যাঁ, খালেদা জিয়া নাই, দেশের মধ্যে খালেদা জিয়া নাই। তারপরে তো আমি মনে করি আমি, আমার খন্দকার মোশাররফ সাহেবের অসুস্থ, উনি যদি বেঁচে থাকে তাহলে উনার অধীনে আসতে পারি, কিন্তু এছাড়া বাকিগুলার তো জুনিয়র, এদের অধীনে আসবো কেমনে বলেন? কাজে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলে আমি আসতে পারি, আর যদি ডক্টর মোশাররফ সাহেবকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয় তাহলেও আমি আসতে পারি। হ্যাঁ, তাহলে আপনার এখন জামাতে আসাটার, জামাতকে কিভাবে ছাড়বেন? আপনার আদর্শের সবচেয়ে জায়গার, আপনি একটু আগে বললেন বিএনপিতে সেই আর আদর্শ নাই, সেই ইয়ে নাই যে যে কারণে আপনি বিএনপিতে আর যাবেন বা বিএনপিকে সেই ভালোবাসেন বা জন্য তো পছন্দ বলছি, করেন। সেই জন্য তো বলছি আমি এখন, প্রধানমন্ত্রী পদটা পাইলে বিএনপির আদর্শটা ঠিক করতে পারবো, হ্যাঁ, কারণ কিন্তু অন্য কোনো সেক্ষেত্রে দলে আপনার থাকলে তো আমি ঠিক আপনার করতে দল, পারবো না। বর্তমান দল জামাত ইসলামের কি হবে তাহলে? জামাত ইসলাম তো, আমি তো ব্যক্তি, আমি তো সহায়ক, আমি যে কোনো সময় চলে আসতে পারি, আমি তো সহায়ক, আমি তো বিএনপির আওয়ামী লীগের না। আমি কথা বলছি, আমি বুঝার চেষ্টা করি, আমি প্রধানমন্ত্রী হুম, পদটা কথা বলছি, অর্থাৎ বিএনপিকে আমি রিফর্ম করতে পারবো, অন্য জায়গাতে হুম, রিফর্ম করতে পারবো না। সেখানে জামাতও হ্যাপি হবে, কারণ আমরা তো ঐক্যের কথা বলছি, আমরা তো বলছি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা গড়বো। এখানে জামাতকে হুম, তো এক্সক্লুসিভ করতেছি না, আমরা ইনক্লুসিভলি বাংলাদেশে গড়ার কথা বলছি। আমরা বলতেছি আজকে ঐক্যের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা হুম, যে আন্দোলনটা করেছেন, যে আন্দোলনটা করে আপনারা সফল হয়েছেন, যে আন্দোলনটা করে বৈষম্য ছাত্র আন্দোলন করে হয়েছেন, আপনার সঙ্গে তো আমার শেষ কথা কি হয়েছে, আমি তো সেদিন বলেছি যে আমি বৈষম্য ছাত্র আন্দোলনের বিপক্ষে, আমি মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে, আপনার অনুষ্ঠানে তো বলেছি। জি, সেখানে হাসনাতও ছিল, রাশিদও ছিল, সেখানে আমি বলেছি। আমার উকিল সাহেব আমার উপরে খেপে গেছিল, মনে আছে? হুম, আমি হুম, সেদিন স্পষ্ট বলছি যে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যদি কেউ থাকে, আমি অবশ্যই তার বিরুদ্ধে থাকবো। এটা তো এখনো আমার অবস্থা। কিন্তু হুম, মুক্তিযুদ্ধের পক্ষে যারা আসে তাদের সঙ্গে আমার থাকতে তো কোনো অবদান নাই। আর জামাত তো মুক্তিযুদ্ধের পক্ষে, তারা তো স্বীকারই করছে, লিখিত স্বীকার করছে। কাজে আমি ওকে, যদি একটা একতা বজায় করতে পারি, আমি যদি বাংলাদেশে একটা ঐক্যবদ্ধ একটা বৈষম্য, ঐক্যবদ্ধ একটা ফ্যাসিস্ট বিরোধী শক্তি এখানে গঠন করতে পারি, সেখানে জি, যদি আমি বিএনপির দায়িত্ব পাই, তাহলে হোয়াই নট, আমি জামাতকে ওকে, অনুমতি নিয়ে আসবো, জামাতকে বলবো আসেন আমরা ঐক্য করি, আমি সেই দলের দায়িত্ব নিচ্ছি, আসেন আপনার দায়িত্ব নেন, আমরা ঐক্যবদ্ধ। আপনাকেও বলবো, আপনার তো এই আন্দোলনে আপনার কন্ট্রিবিউশন আছে, আপনি হুম, নিজে তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনার প্রচুর অবদান হুম, আছে। আপনি আপনি হয়তো তার বিনিময়ে কিছু নেন নাই, কিন্তু আপনাকে তো আমরা ধন্যবাদ দিতে পারি নাকি? এটাও পারি না জি, বলেন? না, এই এই ধন্যবাদ, এই ধন্যবাদ, আন্দোলনের জন্য আপনার আপনার যথেষ্ট অবদান আছে। কাজে জি, সেই অবদানটাকে তো আমরা স্বীকার করতে হবে। অবদানকে হুম, মানুষ স্বীকার না করলে মানুষের মধ্যে একটা হুম, একটা বিরূপ ভাব আসে, এটা তো স্বাভাবিক। না, আমরা আসলে স্বীকার করার সেই জাতি নাই। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মেজর আক্তার, আপনার কাছে আমি আবারও আসছি। এরপরে আমরা বাংলাদেশ বর্তমান যে সিচুয়েশন, রাজনৈতিক সিচুয়েশন, সে নিয়ে আমরা বেশ গভীরে আলোচনা করবার চেষ্টা করব একটু। এই প্রথম বিষয়টা নিয়ে জনাব মেজর সৈয়দ সিদ্দিক, আপনার কাছে, আপনি তো এখনো এখনো বলতে কি আপনি বিএনপি নেতা, আশা করি আপনি সেখানেই থাকবেন, সেখানে আছেন। আহ, একটা পোলারাইজেশন তো হচ্ছেই, একটা ইয়ে তো চেঞ্জ তো হচ্ছেই। যেটি বললেন মেজর আক্তার, তিনি এক সাবেক সংসদ সদস্য এবং বিএনপির আপনার দলের খুব বলিষ্ঠ এবং ঘনিষ্ঠ একজন নেতা ছিলেন, বিশ্বস্ত একজন নেতা ছিলেন, একজন মুক্তিযোদ্ধা। এবং বিশেষ করে মুক্তিযোদ্ধারা তো স্বাভাবিকভাবেই আসলে জামাত ইসলামের বিরোধী একটা আচরণ থাকে তাদের। কিন্তু সেই জায়গাতে যে বিশ্লেষণ করলেন উনি, একদম গঠনতন্ত্র থেকে শুরু করে বর্তমান বিএনপির অবস্থান, জামাত ইসলামের অবস্থান, আপনি কতটুকু সন্তুষ্ট ওনার বক্তব্যে? আপনার কোনো বিশ্লেষণ যদি থাকে জনাব মেজর সিদ্দিক। ধন্যবাদ আহ, সাগর ভাই। আমি আহ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ফেস দি পিপুলকে, এবং যারা কলা কুশলী আছে, এবং মেজর আখতারুজ্জামান স্যার, এবং আমার সাথে এখানে আছেন সিনা ভাই। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকে। বাট ভারাক্রান্ত হৃদয়ে ম্যাডাম খালেদা জিয়া, শুনেছি বেগম খালেদা জিয়া অসুস্থ,
এবং তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। একই সাথে যে হাদির যে দুর্ঘটনা, সেও এই মুহূর্তে সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে এই মুহূর্তে প্রবাসে তাকে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। তার সেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং এমন একটি ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি আজকে আপনার দর্শক শ্রোতাদেরকে ভারাক্রান্ত হৃদয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বিশ্বাস যে জাতি খুব উদ্বিগ্ন, যে শুক্রবারে যখন 2:40 বা 3টের দিকে শরীফ হাদিকে গুলি করা হয় এবং একটি গুলি করা হয়েছে একদম খুব কাছে থেকে, এবং আততায়ী চেষ্টা করেছিল তাকে হত্যা করার জন্য, এবং গুলিটা খুব সেন্সিটিভ জায়গায় লেগেছে, কানের পাশ দিয়ে, যে এটি খুব ক্রিটিক্যাল সিচুয়েশন। সে এই মুহূর্তে জীবন মরণ অবস্থায় দাঁড়িয়ে আছে এবং তারই প্রেক্ষাপটে আজকে সারা জাতি উদ্বিগ্ন। বাট একই সাথে পাশাপাশি আমার সিনিয়র, তার আমার অনেক সিনিয়র, তিনি মুক্তিযুদ্ধ করেছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তিনি ট্রেনিং করেছেন, তারপরে যে তিনি সেনাবাহিনীতে প্রবেশ করেন। আমি ঠিক 12 বছর পরে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করি, সেই হিসাবে তিনি 12-14 বছরের সিনিয়র। স্যারের প্রতি আমি শ্রদ্ধা রেখে স্যারের অনেকগুলো কথাই আমি শুনলাম। তিনি বেশ কিছু রুলস অফ গেমস নিয়ে আসছেন। 1 নম্বর তিনি বলছেন আদর্শগত দিক থেকে, 2 নম্বর বলছেন মুক্তিযুদ্ধকে এই দলটিকে শক্তিশালী এলিমেন্ট হিসেবে ধরেছেন, এবং তিনি আবার সেটিও বলছেন যে এই মুহূর্তে এর ভবিষ্যৎ অন্যরকম, আদর্শগত দিক অন্যরকম, এবং কনফ্লিক্টিং স্টেটমেন্ট মেজর আক্তার রেখেছেন। সেটা হলো যে তাকে দল বহিষ্কার করে দিয়েছে এবং তার সাথে কোনো কথা বলতে দেয় না, এবং এমন একটি সিচুয়েশনে তিনি সেই দলে গিয়েছেন। আবার এট দি সেম টাইম তিনি বলেছেন তাকে যদি প্রধানমন্ত্রী করা হয় তাহলে তিনি ফিরে আসবেন বিএনপিতে, বিএনপিকে এক্সপেডাইট করা বা অর্গানাইজ করা, রিঅর্গানাইজ করার তিনি প্রত্যাশা রেখে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসতে চান। আমি ব্যক্তিগতভাবে নয়, এটি পলিটিক্যাল একটা হিস্ট্রি আমি যতটুকু জানি স্যারের, এবং আমি শ্রদ্ধা রেখে তার প্রতি বলছি যে তিনি 6 বার বহিষ্কৃত হয়েছেন বিএনপি থেকে, এবং তিনি নিজে বহুবার কনফ্লিক্টিং স্টেটমেন্ট দিয়েছেন, বিশেষ করে জামাতকে নিয়ে। এই সর্বশেষ যে আন্দোলন হয়েছে, এই জাতির দ্বিতীয় স্বাধীনতা বলা হয়, কেউ বলে স্বাধীনতা রক্ষা, কেউ বলে যে এটি আমাদেরকে নতুন করে জীবন দিয়েছে এই 18 কোটি মানুষকে। এমন একটি বিপ্লবেও তিনি, এই যারা বিপ্লবী ছিল, যে যারা নতুন জেএনজি যারা ছিল, এই নতুন প্রজন্মকে তিনি রাজাকার বলেছেন, রাজাকারের ছেলে পেলে বলেছেন, এবং এই ব্যাপারগুলো স্পষ্ট। এবং আজকে তিনি বলছেন এই রাজাকারদের মধ্যে আলবদর, আল শামস এবং যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, অর্থাৎ তিনি আবার এই রাজাকারের তত্ত্বাবধানে, তাদের সুপারভিশনে যে যারা ফাইটিং ফ্র্যাকশন ছিল তাদের বিষয়েও কথা বলেছেন। আমার কাছে আশ্চর্য লাগে যে মেজর আখতারুজ্জামানের এই 70 ঊর্ধ্ব বয়সে তিনি, আমি ভেবেছিলাম উনি যখন হেডলাইন আসলো, আমি ভাবছিলাম স্যার বোধহয় বিদায় নেবেন, যে উনি বোধহয় বলবেন যে আমি আর ভালো লাগে না, ফেড আপ, আমি এখন আপসেট, আমি একটু বিদায় নিতে চাচ্ছি, এবার রেস্ট করতে চাচ্ছি বা রিটায়ার করতে চাচ্ছি। বাট রাজনীতিতে বোধহয় রিটায়ারমেন্ট নাই, সেটি প্রমাণ করে যে কিছু কিছু ক্যান্ডিডেটকে, যে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তারা হাঁটতেও পারে না। তো আমি তাদের প্রতিও শ্রদ্ধা রেখে বলছি যে রাজনীতিতে বোধহয় রিটায়ারমেন্ট নাই, এখানে এনার্জি শুধু বাড়ে, এবং এনার্জি যখন এই নমিনেশনের সময়টা আসে তখন এনার্জি আরো বাড়ে। তো সেই প্রেক্ষাপটে তিনি আরেকটি দলে গেছেন, সেই জন্য জামাতে যাওয়াটা ছিল এই জাতির জন্য, এবং এই যারা মুক্তিযুদ্ধ দেখেছে, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমার বয়স তখন 8 বছর, আমার বড় ভাই মুক্তিযোদ্ধা। আমি স্যারের প্রতি প্রথম 3টি কারণে ওনাকে আমি ছোটবেলা থেকে ফলো করি। প্রথম হলো তিনি মুক্তিযোদ্ধা, দ্বিতীয় তিনি সেনাবাহিনীর অফিসার, তৃতীয় তিনি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই দলটাতে দীর্ঘদিন রাজনীতি করেছেন, আর চতুর্থ তো তিনি আমার এলাকার লোক, এই পাশের থানা, এই ছাইউরাইলে, স্যারের বাড়িতে ছাইউরাইলে আমার বাড়িতে আসে, আমার বাড়িতে ছাইউরাইলে ওনার বাড়িতে যায়। সো কটিয়াদি এবং কেন্দ্র খুব একটা দূরে না, এই কাছেই, আশেপাশে, শ্বাস প্রশ্বাস শোনা যায়। তো আমার এই 4টি কারণে স্যারের প্রতি আমার একটা মোহ ছিল, এবং ওনার সাথে আমার 2-একটা টক শো হয়েছে, সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্য আমি জানি না। বাট আজকে আমার বলতে হচ্ছে যে স্যার, আপনি যদি বিদায় নিতেন, সবিনয়ে যদি বিদায় নিতেন, জাতি এবং বিশেষ করে আমি আপনাকে স্যালিউট দিতাম। বাট আজকে আমার কাছে ভালো লাগছে না, কারণ আপনি যতগুলো স্টেটমেন্ট রেখেছেন সব কনফ্লিক্টিং, এবং আপনি যা বলছেন
আপনার বক্তব্যের মাঝে কনফ্লিক্টিং স্টেটমেন্ট আসতেছে, এবং কালকেই যদি আপনাকে ডাকে তাও প্রধানমন্ত্রীর পোস্টটা দিয়ে তারপরে আপনি চলে আসবেন, তাহলে আদর্শগত দিকের যে বক্তব্যগুলো, আপনি যে আদর্শের কথা বলেছেন, আইডিওলজির কথা বলেছেন, একটা দল, এটাকে আবার আপনি বলেছেন যে মুক্তিযুদ্ধের একটা শক্তিশালী দল ছিল, এই সবকিছু কনফ্লিক্টিং, সিরিয়াসলি কনফ্লিক্টিং। সুতরাং আমি মনে করি যে আপনার অবস্থান, আপনার পরিচয়, এখনো আপনি জাতীয়তাবাদী দল এই জিয়ার আদর্শে আপনি উদ্বুদ্ধ হয়ে দেশকে সেবা করেছেন, আপনিও পেয়েছেন, আপনি সম্মান পেয়েছেন, আপনি অনেক অনেক মানুষের কাছে আপনি প্রিয় হয়েছেন। বেনিনের যে যে ডেড বডি গুলো আসছিল সেদিন আপনি অনেক কথা বলেছেন, আগের দিন আপনি স্টেটমেন্ট দিয়েছিলেন, আমি সেই স্টেটমেন্ট পরে আমি অবাক কিন্তু আপনি যা বলছেন সবই হলো আপনার তার প্রতি ভালো লাগা মন্দ লাগা ব্যক্তিগতভাবে, কিন্তু তিনি যে বাস্তবতায় বর্তমানে তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন, যে যুক্তিগুলি দিয়েছেন সেগুলির কোনো খণ্ডনের কোনো সুযোগ রয়েছে কিনা, যদি এক দুই লাইনে শেষ করেন। খণ্ডনের তিনি প্রথম যে বিষয়টা স্টেটমেন্টটা দিয়েছেন, এই দলটার আদর্শ বাংলাদেশ কি, জামায়াতে ইসলাম বাংলাদেশ, তো এটা বাংলাদেশ হয়ে যায় নাই, বাংলাদেশ সবাই লাগাবে পার্টির নামে, এটা লাগাতেই পারবে আগে পিছনে। বাংলাদেশের যে হার্ডকোর পিপল, লক্ষ কোটি মানুষ এখনো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সাথে আছে, সেই চেতনায় আছে। এইটার কারণটা হলো যারা চেতনাকে বিক্রি করেছে তারা পালায় যেতে হয়েছে, আর বাকি 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এবং এইটা পরপরই যে কাজটা জামাতে ইসলাম করেছে, যে আওয়ামী লীগকে মাফ করে দিলাম, এটা তো হয় না, তারপরে স্টেটমেন্ট দিচ্ছে সেনাবাহিনী এবং জামাতে ইসলাম হলো দেশপ্রেমিক, এইটাও কিন্তু কনফ্লিক্টিং স্টেটমেন্ট ছিল, এবং জামাতের আমির এইখানে দারুণভাবে সমালোচিত হয়েছে। তৃতীয় বিষয়টা হলো যে তারা কৃষ্ণ নন্দীকে এনে বলছে, নমিনেশন দিয়ে বলছে, কৃষ্ণ নন্দী এসে বলছে যে হরি কৃষ্ণ হরে রাম, হরে হরে বল, হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লাকে টাইনা তোল। এই যে এইসব ব্যাপার, দিজ আর অল কনফ্লিক্টিং। জামাতে ইসলাম বেসিক্যালি ইসলাম নামটাকে তারা ব্যবহার করেছে, শুধু তাই না, তাদের লেবাস, কাজ, কর্ম সবকিছু যা বলছে সেখানে ইসলামিক চিন্তা চেতনার কথা বলছে, কোনো সন্দেহ নাই। বাট এখানে হিন্দু একজন ভদ্রলোকে আমি হিন্দুদের প্রতি আন্ডারমাইন্ড করে বলছি না, আমি বলছি যে তারা তো রাজনৈতিক দল। ওকে ফাইন, আচ্ছা, তারপরে সে বিষয় সবচেয়ে এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা, যারা জামাত, যেখানে বিষয়টা আপনি দেখেন যে আমাদের ধর্মীয় চিন্তা চেতনা ভাব সবকিছু এর স্বাতন্ত্র্য বোধ আছে, ইসলামিক বোধ, এরা যে ইয়েতে পূজায় দাঁড়ায় গীতা পাঠ একদম মানে তোলপাড় করে দিয়েছে, এই যে বিষয়গুলো, এগুলো কনফ্লিক্টিং। আপনি নামাজ পড়বেন তাই বলি কি আপনি কি উলুদুনি দিবেন? এটা তো হয় না, ওরা এসে নামাজ পড়ে না তো। সুতরাং এই ধরনের কতগুলো কাজে এই আমার বিশ্বাস ওই সময় মেজর আক্তার নিশ্চয়ই বলছে যে জামাতের কাজ দেখো। তো আজকে এই দলটাতে উনি যে অ্যাচিভমেন্টটুকু ওইটুকু করেছেন, যে আপনি আজকে আলোচনা করছেন, আমি আলোচনা করছি, স্যারের যে পার্সোনাল প্রমোশন যেটা, এটা হচ্ছে। বাট আদর্শগত দিক থেকে মেজর আক্তারের যে স্ট্যান্ড পয়েন্ট, তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি জাতীয়তাবাদী শক্তির সাথে কাজ করেছেন, জিয়ার আদর্শ নিয়ে কাজ করেছেন, ম্যাডাম খালেদা জিয়ার একজন ফাইটার, ফ্রন্ট ফাইটার হিসেবে ছিলেন, এই সব কিছু থেকে বিচ্যুতি ঘটেছে উনার, এবং উনার এই বিচ্যুতিটুকু তিনি নিজেই স্বীকার করে নিলেন প্রকারান্তরে। মেজর আক্তার স্বীকার করে নিয়েছেন, উনি বলছেন আমাকে যদি বিএনপি ডাকে প্রধানমন্ত্রিত্ব দেয়, আবার ডক্টর মোশাররফের উপরে রাখছেন। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বেসিক্যালি একজন পলিটিশিয়ানের যে আদর্শগত দিক সেখানে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমি এই ব্যাপারে স্যারের ব্যক্তিগত মিশন নিয়ে আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না। আমার মনে হয় নেক্সট সেগমেন্টে আপনি যদি এই আমরা অন্য বিষয় নিয়ে আসেন, এগুলো নিয়ে অন্য বিষয় নিয়ে আসছি। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে তার নিজের রাজনৈতিক অবস্থান এবং তার বিগত অতীত রাজনৈতিক একটি কনফ্লিক্টিং একটা অবস্থাতে আছে, তা আপনি এখনো পর্যন্ত এটাকে চূড়ান্তভাবে কোনো কিছু বলতে চাচ্ছেন না, বা আপনি কনফিউজড। কতটুকু কনফিউজ জনাব সিনেমা সাইদ? জনাব মেজর আক্তার কিন্তু একদম পুরোপুরি সেই 1971 সালে মুক্তিযুদ্ধের বিষয়ে জামাত ইসলামের ভূমিকাকে নিয়ে তিনি একদম পুঙ্খানুপুঙ্খভাবে তার অবস্থানকে স্পষ্ট করে, এবং তিনি বিশেষ করে বলেছেন জামাত ইসলাম বাংলাদেশের পক্ষের শক্তি। এটি বড় একটা স্টেটমেন্ট একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন সাবেক সংসদ সদস্য হিসেবে, এবং বিশেষ করে বিএনপি নেতা হিসেবে, যে বিএনপি এখন মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাত ইসলামের বিপরীতে খুব শক্তভাবে রাজনীতি করছে। আপনার কাছে শুনতে চাই, এরপর যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ বলছেন উনি, যে ন্যারেটিভগুলি তো করা হয়েছিল সবই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল, অনেক কথাই বলেছে। আপনার কাছে শুনতে চাই জনাব ডক্টর সিনেমা সাইদ, প্লিজ। আমি খুব ধৈর্য সহকারে আক্তার ভাই এবং সিদ্দিক ভাইয়ের কথা শুনলাম, দুজনে আমার খুব প্রিয়।
এখন প্রসঙ্গ হচ্ছে মেজর আখতার মুক্তিযুদ্ধের একটা নক্ষত্র বলতে পারেন। উনি যুদ্ধ করেছেন, ময়দানে ছিলেন, এবং কাদের বিরুদ্ধে করেছেন? পাকিস্তান আর্মি। নিঃসন্দেহে দেশের ভিতরে কারোর সাথে করেছেন? দেশে কেমন কে ছিল যে পাকিস্তানি আর্মির পক্ষ হয়ে এগুলি প্রতিহত করতেছে, তাদেরকে সহযোগিতা করেছে, কোলাবরেটর করেছে? এবং যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোলাবরেটর একটা করলেন, দালাল আইন, ও একটা কেন করলেন? কারণ ছিল তো এখানে দেশের ভিতরে একটা শক্তি ছিল যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করছে, সহযোগিতা করছে তারা। এটা পয়েন্ট ব্ল্যাঙ্ক ট্রুথ, এটা বলার কিছু নাই। কিন্তু সেটা জামাত ইসলাম হোক, নেজাম ইসলাম হোক, বা যেটি হোক, মুসলিম লীগ হোক, তারা শান্তি কমিটি করেছিল। শান্তি কমিটি তো বাঙালি, এই দেশের লোকেরা। এই দেশের যে অংশটা মুক্তিযুদ্ধের সময় একটা বিশ্বাস তাদের ছিল। আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই, যুদ্ধের সময় কিন্তু পক্ষ বিপক্ষ থাকতে পারে। আপনার বিশ্বাস অখণ্ড পাকিস্তান, আমার বিশ্বাস না, আমি স্বাধীন বাংলাদেশ চাই। যুদ্ধের পরে কিন্তু যখন দেখা গেল সবাই মেনে নিচ্ছে, তখন কিন্তু আর আপনি ওই পয়েন্ট আর জিততে পারবেন না। কিন্তু ফাইটটা হবে কিন্তু যুদ্ধের আগ পর্যন্ত। পরাজিত হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি বলতে পারবেন আপনি এই দেশে কেউ না, আপনি এই দেশে দিতে অবশ্য। এইখানে কিন্তু একটা প্রসঙ্গে এসে যায়, একটা ন্যারেটিভ কিন্তু এখানে মুক্তিযুদ্ধের পরে, বিশেষ করে আওয়ামী লীগ যে ন্যারেটিভ তৈরি করেছিল, এই ন্যারেটিভটা কিন্তু সঠিক ছিল না। এটা ছিল গোজামিল ন্যারেটিভ। আমি বলেছি যারা বিরোধিতা করেছিল তাদের শাস্তি হবে, এবং তার শাস্তি পেয়েছে, কেউ পেয়েছে, কেউ পায় নাই, বিভিন্ন কারণ ছিল এখানে। এই জায়গাটা কিন্তু আক্তার ভাই একমত হতে হবে। দ্বিমতটা কোথায় আপনার? হুম, দ্বিমতটা হচ্ছে ৭৭ সালে যখন নতুন আইন হলো রাজনৈতিক দল গঠনের, আওয়ামী লীগ বাকশাল থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ করলো। অর্থাৎ আওয়ামী লীগ ছিল না, আবার আওয়ামী লীগের জন্ম হলো, পুনর্জন্ম হলো। কিন্তু কার হাতে হলো? মালিক উকিল বা যারা ছিল তারা। বিএনপির জন্ম হলো। লক্ষ্য রাখবেন কিন্তু জাসদ রিভাইভ হয়ে গেল, অসংখ্য মুসলিম দল চলে আসলো এখানে, এবং নির্বাচন করলো। মাওলানা আব্বাস, মাওলানা আব্দুর রহিম, তার সংসদে চলে গেল। তো আমরা দেখেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন। এই যে ব্যাপারগুলি দেখেন, তারা কিন্তু এটা বলেছে, আমরা বিশ্বাস করি বলেই তো নির্বাচন করতেছি। আমি তো এটা বলি নাই যে পাকিস্তানের প্রতি বিশ্বাস আছে, আমরা অখণ্ড পাকিস্তান, তো নির্বাচন করবো কেন? আমি যখন শপথ নিয়েছি এমপির, আমি তো বাংলাদেশের জন্য নিয়েছি। তো এগুলো নিয়ে এখানে বিতর্ক নেই। কিন্তু বিতর্কটা হচ্ছে আমরা মৌলিক জায়গাতে সরে গেছিলাম। কিন্তু যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন একটা সময় কিন্তু, যে যুদ্ধের পরে পক্ষ বিপক্ষ থাকে না কিন্তু। তবে যারা লুটতরাজ করেছে, নারীর তাদের ভিন্ন কথা, এটা সত্য কথা। কিন্তু এখন আসে, এখন জামাত এসব কথা হচ্ছে কেন? জামাত ইসলামের উপর এই পর্যন্ত দেখেন, আমি 10,000 টকশো করেছি। কিন্তু তার মধ্যে বিগত দিনে 300-400 টকশো করেছে আমি জামাত ইসলাম কেন্দ্র করে। আমি কিন্তু একটা কথা জোর দিয়ে সবাইকে বলেছি, এই জামাত কোন জামাত ইসলাম? জিয়াউর রহমান হাতে যে জামাত ইসলাম জন্ম হলো, সেটা কিন্তু বাংলাদেশের জামাত ইসলাম। হ্যাঁ, ওখানে কারা ছিল? ওখানে যারা ছিল তাদের সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক ছিল একটা, এবং তাদের বিরোধিতার সম্পর্ক ছিল একটা। তারা ছিলেন, কিন্তু একটা সময় পরে কিন্তু তারাও মেনে নিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এখানে আমার জন্ম। এবং গোলাম আজম কিন্তু নাগরিকত্ব পেলেন কিন্তু জন্মগতভাবেই, সুপ্রিম কোর্টের মাধ্যমে তিনি পেলেন। তো এখানেও দেখেন সমস্যা কিন্তু একটাই, কিন্তু আপনি কি আপনার বিশ্বাসে সরে আসতে পারছেন? সমস্যাটা ওইখানে। কিন্তু আপনি যুদ্ধের আগে যাই করছেন, যুদ্ধের পরে আপনি কি সেই দর্শন থেকে বেরিয়ে আসতে পারছেন? কাগজের কলমে আপনি যাই লেখেন, বাস্তবে আপনি কি করতেছেন? বাস্তবে যেটা করেছেন সেটা কিন্তু ন্যারেটিভটা ভিন্ন হয়ে যায়। কিন্তু মুক্তিযুদ্ধ যারা করেছে, জামাত ইসলামের সাথে কতজন আছে বলুন তো? জামাত বলে আমাদের সাথেও আছে, কতজন আছে? এখন আক্তার ভাইকে বের করতে হবে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল থেকে, বাইরে থেকে কতজন মুক্তিযুদ্ধ এখানে আছে। থাকতে পারে, আমরা জানি না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন যে জামাত ইসলামের কথাবার্তা হচ্ছে, এই জামাত ইসলামের 99.99 হচ্ছে বাংলাদেশের নাগরিক। যুদ্ধের সময় যে যার বয়স 10 ছিল, এখন তার বয়স 62 বছর, 15 ছিল, সে কিন্তু রাজা খান আল বদর না। কিন্তু এখানেও কিন্তু দেখা হচ্ছে যে এত সংকটের ভিতর দিয়েও কিন্তু এই দলটা আসলো, আবার ভাঙলো, আবার গড়লো। এই যে ভাঙা করার ভিতর দিয়ে দলটা আসলো, এখন যদি বলেন আদর্শিক কথা বলেন, যদি আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পর্যন্ত বাংলা যত দল সৃষ্টি হয়েছে, যেভাবে যান না কেন, কমিউনিস্ট পার্টি পারেনি, বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু জামাত ইসলাম কিন্তু ক্যাডার ভিত্তিক রাজনীতি প্রমাণ করছে, আমার এখানে যারা আছে সৎ লোকের সংখ্যা আমার এখানে বেশি, কমিটেডের সংখ্যা আমার এখানে বেশি, আদর্শ থেকে এখানে বেশি। এগুলো হিসাব করতে হবে কিন্তু আপনার। আমি জামাত বলে কথা নাই, একটা দল তার ভিতরে এই জিনিসগুলো অর্জন করেছে, এটা মতবাদের বাইরে চলে যায়, সে অর্জন করেছে। কিন্তু
এই জিনিসটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু এখন কিন্তু কেউ বলবে না আপনি মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন না। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসার আওয়ামী লীগ করেছে, এবং আওয়ামী লীগ তো জিয়াউর রহমানকে রাজাকার বানিয়ে দিয়েছে, জিয়াউর রাজা বানিয়ে দিয়েছে সে। তো সেই আওয়ামী লীগের কথা বলতে চাই না। কিন্তু এখন আক্তার ভাই যেহেতু জামাত ইসলামের সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বললেন সিদ্ধান্ত নিজে নিয়েছেন, যেহেতু নিয়েছেন, আমি আক্তার ভাইকে বলবো, আপনার একটা দিক ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারছেন। কিন্তু জামাত ইসলামের সবচেয়ে বড় সাকসেস এই মুহূর্তে মুক্তিযোদ্ধা মেজর আক্তারকে পেয়ে যাওয়া। কারণ এখন আপনি যে ন্যারেটিভ দিবেন জামাতের পক্ষে, এটা মুক্তিযোদ্ধা আক্তার দিচ্ছে কিন্তু। এবং আপনি যে কথাগুলি বললেন, কথাগুলি কিন্তু সবই সত্য নতুন আঙ্গিকে। প্রসঙ্গ হচ্ছে এখানে ইতিহাসটা দেখতে হতো। আমি বলছি না পিতার জন্য পুত্র, পুত্রের জন্য নাতি দায়ী না, তা বলি না। আমি বলি নাই মুক্তিযুদ্ধের সন্তান তার নাতি নাতুর স্কলারশিপ পাবে, আমি বলি নাই। কিন্তু আমি বলি নাই মুক্তিযুদ্ধ যে করেছিল, বিরোধিতা করেছিল, তার নাতিরা বাংলাদেশে বিতাড়িত হয়ে যাবে, আমি বলি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ভুল তারা করেছে, ভুল তারাও করেছে। এবং সবচেয়ে বড় কথা হলো এই দলটি আন্ডারগ্রাউন্ড না। কিন্তু এই দল কিন্তু সংসদে গিয়েছে, ওই 79 সালেও গিয়েছিল, 20টা সিট পেয়েছিল। খেয়াল করেন। কিন্তু এই দল কিন্তু এই দল 91-তে গিয়েছিল, 96-তে গিয়েছিল, 2007-এ গিয়েছিল। অর্থাৎ কম বেশি তারা সংসদে যেতে পেরেছে, এবং তারা ভোটে কিন্তু তারা ছিল, জয়েন করেছিল। কাজে যে বা যারা বলার চেষ্টা করে জামাত আন্ডারগ্রাউন্ড, তারা আন্ডারগ্রাউন্ড অর্থই বুঝে না। তারা ওভারগ্রাউন্ডটা কি? জামাত স্পষ্টত একটা প্রকাশ্য দল, এবং ইদানিং কিন্তু তারা বলতেছে জামাতের লিবারেল পার্টি। খেয়াল করি এই কথাটা কেন আসতেছে। এই জামাত গোলাম আজম জামাত এক জিনিস না, কিন্তু একটু পার্থক্য হয়ে গেছে। কিন্তু কথা কাজে কর্মে অনেক কিছু তো হয়ে গেছে। কিন্তু আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইন কায়েম করা, বাস্তবায়ন করা, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এই জামাত কিন্তু আফগানিস্তানের জামাত না, তালেবান না। এই জামাতের সাথে পশ্চিমে বিশেষ যোগাযোগ আছে, মধ্যপ্রাচ্য সব থাকবে। কারণ এই জামাত চেষ্টা করতেছে নতুন প্রজন্মকে সাথে নিয়ে যুগের চাহিদার সাথে সায়েন্স টেকনোলজি, এই যে উন্নতি, এর সাথে বিজ্ঞানের উন্নতি, ইসলামের সমন্বয় সাধনটা কি করা যাবে। এখন তো তারা এই কথা বলতেছে না যে মহিলা হলে কিন্তু লম্বা ঘুমটা দিতে হবে, বলে তারা পর্দা সম্পর্কে ব্যাখ্যা আছে, তাদের নারী অধিকার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। তারা এমন ব্যাখ্যা দিয়েছে জামাতের আমির, আমি তো অবাক হয়ে গেছি। এই ব্যাখ্যা পৃথিবীতে কেউ দিতে পারে পর্যন্ত, নট এ সিঙ্গেল পার্সন। উনি দিয়েছে নারীর কর্তব্য দায়িত্ব, তার স্বাধীনতা, তার কর্মস্থান দিয়েছে। কিন্তু সে বলেছে এগুলি যদি তাদের মুখের কথা না হয়, বাস্তবের কথা হয়, এগুলি হচ্ছে জামাত হচ্ছে বর্তমান শতাব্দীর সাথে সংমিশ্রণ। এই জামাত সেই ব্যস্ত না, সংমিশ্রণ করতে হবে এখানে। কাজে এখন যদি আপনি বলেন যে জামাত ইসলাম মানে মুক্তিযুদ্ধ না, না আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা না, এই আওয়ামী লীগ লোকজন লুটপাট করছে, কিন্তু মুক্তিযুদ্ধের উপর তারাও কিন্তু লোক মারছে, কিন্তু মারছে, আপনারা সবই জানে। সুতরাং অপকর্ম কে কখন করবে এটা তার দায়িত্ব। দলও তো পার্থক্য করছে, এই রক্ষী বাহিনী তারাই তৈরি করেছিল, তো করেছে। তো আপনাকে বুঝতে হবে দিরা অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে, কিন্তু বিএনপির হাতে মারা গেছে। কিন্তু 19টা কু হয়েছিল, কিন্তু অনেক অফিসার মারা গেছে। এখানে বিভিন্ন কারণ ছিল, আপনি বলতে পারেন কারণ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এগুলি ঘটছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই জামাত ইসলাম। তাহলে আমি শেষ প্রশ্নটা করি জনাব ডক্টর সিনহা এম সাইদ, অনেকক্ষণ কথা বলেছেন, আমি দ্বিতীয় পর্যায়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তাহলে এই মুহূর্তে জামাতকে যে আবারও বলতে কি সবসময় হয়ে আসছে, এখন আবারও আমরা দেখতে পাচ্ছি যে একই ধরনের অভিযোগে জামাতকে অভিযুক্ত করা হচ্ছে। সেটি হলো যে তার মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি, তাদেরকে কোনোভাবেই ভোটে সেই দৃষ্টিতে দেখার বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের প্রতি পুরোপুরি পরিবর্তন করতে হবে। তারা সেই শক্তি যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল। এটিকে কি আপনি শুধু নিছক রাজনৈতিক হিসেবেই দেখছেন, নাকি আসলেই তারা মিন করছে বা নতুন করে ইয়ে করছে? ওখানে কিছু সত্যতা আছে আর কিছু ন্যারেটিভ আছে। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, কিন্তু আপনার যেভাবে কথা বলা হচ্ছে জামাত সম্পর্কে, জামাত তো এত খারাপ, কিন্তু এখন তাকান তো, মানুষ যদি তাকে পছন্দ করে, মানুষ যদি তার ভোট দেয়, তা আপনি কি করবেন? যারা ভোট দিচ্ছে তারা ভুল করছে, তাহলে তো সংসদ অনেকেই ভুল করছে, এদিকে যায় না। কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে, খেয়াল করে। কিন্তু এই যে ছাত্র নির্বাচন করলো, জেএনজি বলতেছেন ভুল করছে তারা না, এটা যোগের চাহিদা বুঝতে হবে। কিন্তু আপনাকে আমি কিন্তু তাকে অতীত দিয়ে টার্ন না করেই ভালো। আমি দেখবো হয় না। যেমন ধরেন সিদ্দিক ভাই এখানে আছেন, জিয়াউর রহমানের বিএনপি আর এই বিএনপি কে এক না, জিয়া ইজ জিয়া,
এখন যত বড় তারিখ যে হোক না কেন, জিয়ার মডেলের কাছাকাছি হতে পারে সে। জিয়া হবে না তো, খালেদা জিয়াও জিয়া না তো। জিয়া হচ্ছে একটা আদর্শের প্রতীক, না, একটা কেউ তো মতবাদের প্রতীক। কারো মত শতভাগ হতে পারে না। এই বর্তমান আওয়ামী লীগ কি সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ? কোনোভাবেই না। আসলে তো সুতরাং জিয়াউর এর রহমানের পরিবর্তন তো হবেই। হ্যাঁ। জিয়ার গঠন, বিএনপির জন্ম, এটা আমাদের সামনে হয়েছে। এটা আমাদের সামনেই তো এটা হলো। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন, তা আমাদের তো অবুঝ ছিলাম না তো। আমি বলছি ভুল ত্রুটি সবারই ছিল, আওয়ামী হুম। লীগের ছিল, বিএনপির ছিল, জামাতের ছিল। জামাতের বড় ভুল ছিল কি, তাদের সাথে মুক্তিযুদ্ধের একটা ইতিহাস জড়াই গেছে। কারণ দেশের ভিতরে তারা শান্তি কমিটি করেছে, তারা বিভিন্ন পাকিস্তান সাহায্য করেছে, এগুলো জীবন্ত সত্য, কিন্তু অস্বীকার করতে পারবে না। তো অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ায় গেছিল কিন্তু। যে কোনো হুম। আক্তার ভাই বললেন, চীনের কথা বলছেন, আমেরিকার কথা বলছেন, এগুলি বিশ্ব রাজনীতির খেলা। এগুলো আমি অন্য জি। প্রসঙ্গে যাবো না এখানে। এখন হ্যাঁ, প্রশ্ন আমি হচ্ছে, হুম। আক্তার ভাইকে শেষ করে দিই। আক্তার ভাইকে আমি ধন্যবাদ জানাই হুম। যে হাজারো ত্রুটি বিশুদ্ধির পরেও আপনার ভিতরে সাহস ছিল এবং আপনি প্রমাণ করতে পেরেছেন আপনি একা, তারপরও সিদ্ধান্ত নিয়েছেন আমি এই দলটা করব। এটা হচ্ছে আপনার ঐতিহাসিক কারেজ, যেটা কেউ পারে নাই, সেটা আপনি করে দেখাই দিলেন যে আমি কেন গেলাম। এবং আপনি যদি জামাত ইসলামের ভিতরে নতুন প্রজন্মের চিন্তা ভাবনা এবং লিবারেল পার্টির যে কনসেপ্ট, এটা যদি ব্যক্তি করাতে পারেন, আমি মনে করি আপনার মতো লোক জামাত ইসলাম আরো প্রয়োজন হবে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে দর্শক যুক্ত করতে পারছি না, কারণ আমরা দ্বিতীয় সেগমেন্টে খুবই বিস্তর আলোচনা করব, আরো গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমি একটু জনাব মেজর আক্তার আপনার কাছে যেতে চাই। বর্তমানে যে কয়েকটি বিষয় রাজনৈতিক পরিমণ্ডলে আপনার বাইরে যেটি ঘটছে, সেটি হলো যে আপনি জানেন যে শরীফ ওসমান হাদিকে আহ, যেভাবে গুলি করা হয়েছে, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে, ব্যাংকক জেনারেল হসপিটালে। সে একটু আগে পৌঁছেছে। জানি না সে কতটুকু সুস্থভাবে ফিরিয়ে আসবে। কিন্তু কারা এই কাণ্ডগুলি ঘটাচ্ছে এবং সামনে আরো ঘটানোর পরিকল্পনা রয়েছে বলে শুনতে পাচ্ছি। অন্যদিকে জনাব আহ, জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন যে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি এখনো পর্যন্ত সক্রিয়। এবং তিনি বলেছেন যে সময়ের সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রকারীদের রূপ, রং, চেহারা হয়তো পাল্টালেও চরিত্র পাল্টায়নি। আহ, আমি আপনি একটু দয়া করে বলবেন যে তিনি আসলে কাদেরকে মিন করেছেন, সেখানে জামাত ইসলাম কতটুকু তার এই ইঙ্গিতের মধ্যে রয়েছে। তিনি কি জামাত ইসলামকে কোনোভাবে ইঙ্গিত করেছেন? জামাত ইসলাম 1971 সালে লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, এই কথাটাও তিনি বলেছেন। পাশাপাশি সামনের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচন ঘিরে জামাত ইসলাম এখন বরাবর প্রধান শক্তি, প্রধান বিরোধী দল হিসেবে, প্রধান প্রতিপক্ষ হিসেবে বিএনপির আমরা দেখতে পাচ্ছি। সামনে নির্বাচনটা নিয়ে সংশয় তো রয়েছে। আপনার কাছে কি মনে হয়, নির্বাচনটা সঠিকভাবে হবে কিনা? আর আপনার নতুন দল এর ভবিষ্যৎ নিয়ে আপনি একটু দয়া করে বলবেন। আর আমি জাস্ট শেষ যে বিষয়টি বলতে যাচ্ছি, সেটি হলো যে তারেক রহমানের দেশে ফেরার যে চ্যালেঞ্জ, তিনি দেশে ফেরার ব্যাপারে ঘোষণা দিয়েছেন 25 তারিখ আসবেন। এতদিন আসেননি, অনেক আলোচনা সমালোচনা হয়েছে, তিনি সর্বশেষ বলেছেন যে আসবেন। তার না আসা বা হঠাৎ করে আসার এই ডিক্লারেশনটাকে আপনি কিভাবে দেখছেন, জনাব আক্তার? জি, ধন্যবাদ। আমি আপনার যে প্রশ্নের জবাব দেওয়ার ধন্যবাদ দিতে চাই মেজর সিদ্দিককে এবং সিনহা ভাইকে, আপনাদের অত্যন্ত সুন্দর বলিষ্ঠ বক্তব্যের জন্য। প্রতিটা মানুষেরই পক্ষে বিপক্ষে মতামত থাকবে। আমি ভেরি 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 হ্যাপি যে আমি একজন মানুষ যে আমার বিপক্ষে কথা বলার লোক আছে। এটাই তো আর্ট। এটাই যদি আমরা কেউ বলতে পারতাম, আমরা যদি আমাদের নেতাদের সামনে এরকম করে বলতে পারতাম, তাহলে আমরা মনে হয় আমাদের অনেক সমস্যার সমাধান আমরা করতে পারতাম। যাই হোক, ধন্যবাদ মেজর সিদ্দিক আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি আপনার বক্তব্যতে অনেক বেশি উপকৃত হয়েছি। আমার মনে হয় আমার আগামী দিনে পথ চলতে অনেক কাজে লাগবে। সিনহা ভাইও যে বক্তব্য দিয়েছেন, এটিও আমার মনোভাবকে, আমার সিদ্ধান্তকে আরো দৃঢ়তর করবে, আর সামনে দিয়ে এগিয়ে নিতে বাধ্য করবো। আপনি যে কথাটা বলছেন, আমি এখান থেকে শুরু করি। নির্বাচন সঠিক সময় হবে কি হবে না, আমার যতটুকু ধারণা বা নির্বাচন সম্বন্ধে আমি যেটুকু বুঝি, বা আমার রাজনীতি সম্বন্ধে যেটুকু ক্ষুদ্র ধারণা আছে, হয়তো আমার সঙ্গে কেউ একমত হবেন না, তারপর আমি মনে করি নির্বাচনটা 12 তারিখে সঠিক সময়ে সঠিকভাবে হবে। কারণ এটার সঙ্গে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনীতির পথ পরিবর্তন, গতিপথ উপর নির্ভর করছে। এখান থেকে দেখা যাবে যে বাংলাদেশ সামনের দিকে কোন দিকে যাবে, কিভাবে আগাবে। কাজে নির্বাচনটা খুব সময় মতো হবে। দ্বিতীয়ত বলেছেন তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর বাংলাদেশে আসবেন। এটা আমিও চাই, আমারও কামনা, আমারও
ইচ্ছা, আমিও মনে করি যে উনি দেশে আসা দরকার, দেশে এসে দলের হাল ধরা উচিত। দেশে থাকলে হয়তো আমাদের অনেক সমস্যার আরো সমাধান হতো। কিন্তু বাস্তবতা হলো উনি ওনার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে বাংলাদেশের আসার ব্যাপারটা উনার একার উপরে নির্ভর করে না। হুম। কাজে উনি যখন বলেছেন যে এটা ওনার একার সিদ্ধান্ত হয় না, কিন্তু এখন দেখলাম যে উনি কোনো বক্তব্য দেন নাই, মহাসচিব সাহেব বক্তব্য দিয়েছেন যে 25শে ডিসেম্বরে আসবেন। তাহলে কি আমরা ধরে নেব এতদিন মহাসচিব ওনাকে বাধা দিয়ে আসছিলেন? মহাসচিবের সিদ্ধান্তের যিনি অপেক্ষা ছিলেন, এখন মহাসচিব সাহেব সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, অতএব ইনি 25 তারিখ আসবেন। এখন পর্যন্ত 3 দিন হয়ে গেল সে বক্তব্য দেওয়ার পরে, এখন পর্যন্ত কিন্তু আমরা ওনার ভেরিফাইড ফেসবুকে এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য দেখি নাই। তারপরে উনি রাজনৈতিক অনেকগুলো বক্তব্য দিয়েছেন, মিটিং এ বক্তব্য দিয়েছেন, কোনো একবারও কিন্তু আভাস ইঙ্গিত দিয়ে বলেন নাই অপেক্ষা করেন, আমি আসতেছি, আপনাদের সকল প্রশ্নের জবাব আমি দিব। কাজে আমি এই ব্যাপারে সন্দিহান। হয়তো আপনি আমাকে বলতে পারেন যে তুমি না, বেটা কেন, কিন্তু তিনি না আসার পেছনের কারণগুলো কি যদি একটু বিশ্লেষণ করেন, তিনি তো আর এককভাবে তার ইচ্ছা অনিচ্ছার উপরে তো আর এই রাজনীতি চলে না। ডেফিনেটলি তিনি এখন একটা বড় দলের নেতা এবং সামনের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আবির্ভূত হতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। সামনের সময়গুলি এমনটাই বলছে, সুতরাং তার একটা নিরাপত্তার বিষয় রয়েছে। আহ, এই বিষয়গুলিকে একদম কি উড়িয়ে দেওয়া সম্ভব? এবং উনি তো নিজে এই যে নিজেই হাদির যখন উপরে, যে বলছেন। হাদি বাংলাদেশের রাজনীতির জন্য বিশাল কোনো ফ্যাক্টর না, কিন্তু হাদিকে যেভাবে গুলি করা হয়েছে একদম হত্যার উদ্দেশ্যে, আপনি কি মনে করেন কিনা যে তারেক রহমানের উপরে এমন একটি মানে পরিকল্পনা থাকতে পারে যে কারণে হয়তো তিনি একটু থাকতে যাচাই বাছাই পারে। তো আমি আমি হাদির আগেই আমি বলেছিলাম কেন উনি আসতেছেন না, দেশে আসতে কি সমস্যা হবে, এই সরকার হুম, ওনাকে নিরাপত্তা দিতে পারবে না, এই কথাটা আমরা আরো 15 দিন আগেই বলেছি। গত হুম, নভেম্বর মাসের 28 তারিখে আমি বলেছি, এখানকার স্থানীয় টক শোতে আমি বলেছি যে উনি কি হুম, কারণে আসতে পারতেছেন না। আর হুম, এখন যেহেতু উনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে বাংলাদেশে উনি মার কাছে আসতে চান, প্রতি সন্তানই হুম, চায় মার অন্তিম সময় মার কাছে থাকুক, কিন্তু হুম, উনি নিজে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিয়েছেন যে বাংলাদেশে আসাটা ওনার একার সিদ্ধান্ত নির্ভর করে না। কিন্তু হুম। এখন দেখলাম উনি সিদ্ধান্ত জানালেন না, কিন্তু সিদ্ধান্তটা জানিয়ে দিলেন আমাদের মহাসচিব। তাহলে না, সিদ্ধান্তটা মহাসচিব কার? মুখপাত্র, সে কারণে সিদ্ধান্ত সিদ্ধান্ত তো আর মহাসচিব নেয় নাই, মহাসচিব জাস্ট ডিক্লারেশনটা করেছে হয়তো, যেহেতু তিনি মুখপাত্র। ডিক্লারেশনটা যদি করে থাকে তাহলে উনি যে ফেসবুকে কথাটা বললেন, ওই স্ট্যাটাসটা কি এখন আছে না ওইটা 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 কার্যকর না? ওই স্ট্যাটাস তো উনার দেওয়া, ওনার স্ট্যাটাসটা কি উনি অন্য কেউ এটাকে ওভার পাওয়ার করতে পারে? ওনারা, উনি তো হ্যাঁ, উনি তো সেটা নিয়ে কোনো কথা বলেন না, উনি তো স্ট্যাটাস দিয়ে বলছেন যে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। তাহলে কি এখন মহাসচিব কি সে সিদ্ধান্ত দেওয়ার মালিক ছিল? উনি এখন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। মানে এগুলো আপনি বুঝতে না চাইলে আমার তো বলার কোনো কিছু নাই, কিন্তু আমি যেটা মনে করি এটা না, এটা আপনার কাছে কি প্রপার। মনে হয়? আপনি তো প্রশ্ন করলে হবে না, আমার আপনার কাছে কাছে মনে উত্তর চাই। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা খুব এরকমই, খুবই, যেহেতু উনি ওনার ফেসবুকে বলেছেন, উনি যতক্ষণ পর্যন্ত নিজের পার্সোনাল স্ট্যাটাস না দিবেন ততক্ষণ পর্যন্ত ওনার আশাটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। উনি হয়তো আসবেন, আচ্ছা, তার আমরা মানে আপনি চাই। বলতে চাচ্ছেন ওনার যে 25 তারিখের আসাটা যেহেতু উনি দেন নাই, এখনো পর্যন্ত উনি কিছু বলেন না, এখনো আপনি সন্দিহান যে উনি আসবে কিনা? এটা সাধারণ মানুষের সন্দেহ। আমি তো আচ্ছা, মানুষের কথা বলতে পারি, আমি কি সন্দেহ করলাম না করলাম তাদের কিছু আসে যায় না। কিন্তু আমরা হুম, যাদের সঙ্গে চলাফেরা উঠা বসা করি, ওনারা বলেন যে স্যার উনি যে আসবেন উনি নিজে তো বললেন না, নিজে তো বলতে পারতেন, আচ্ছা, উনি তো বক্তৃতা দিচ্ছেন এরপরে 3-4টা। এটা বললাম আপনি সে একমত নাও হতে পারেন, আর আমি কি হুম, ভাবলাম কি ভাবলাম না এটা তো বড় কথা নয়। আমি স্বাভাবিক, একজন হুম, দেশের নাগরিক হিসেবে বললাম, বিএনপির তো কেউ না আমি, বিএনপি নিয়ে হুম, আমি কথা বলতে পারি না, কিন্তু দেশের একজন নাগরিক হিসেবে যিনি আমার আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন তার সম্বন্ধে নিশ্চয়ই আমার কথা বলার অধিকার আছে, সেই হুম, প্রেক্ষাপটে আমি কথাটা বলেছি। হুম, দ্বিতীয়ত আপনি হাদির বেশ কথাটা উঠেছেন, দেখেন এটা অত্যন্ত হৃদয় বিদারক, মর্মান্তিক এবং ঘৃণিত যে কাজটা করা হয়েছে, যে পক্ষেই করে থাক না, যারাই করে থাক না কেন, তারা চরম ধৃষ্টতা দেখিয়েছে, সরকারের প্রতি একটা চরম চ্যালেঞ্জ দিয়েছে। এই সরকারের আইন শৃঙ্খলার অবস্থার কতটুকু পরিণতি, কতটুকু নিম্নমানে চলে গেছে, এটারই একটা প্রকৃষ্ট উদাহরণ হইল যে দিনের বেলায়, প্রকাশ্য দিনের বেলায় বিজয়নগরের মতো জায়গাতে, যেখানে কখনোই মানুষ খালি থাকে না, যেখানে গাড়ির চেয়ে হাঁটা চলা মানুষ বেশি করে, যেখানে গাড়ির গতি সবচেয়ে কম গতিতে চলে, হুম, সেখানে মোটর সাইকেল দিয়ে দীপালোকে, চলন্ত মোটর সাইকেল দিয়ে একটা প্রফেশনাল শুটার, স্নাইপার তার কানের হুম, নিচে গুলি করে পালিয়ে যাবে, এবং তাকে এখন বলা হচ্ছে ভারতের সীমান্ত পার হয়ে গেছে, আবার বলা হচ্ছে বাংলাদেশের বিজেপি বলছে যে পার হয়ে গেছে, জানি না। তার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশের যত মানুষ পার হয়ে যায় সবকিছু বিজেপি জানে। তাই যদি জানতো তাহলে আওয়ামী লীগ এত লোক যে পালিয়ে গেল, সেই খবরগুলো কেন আসতেছে না, সেই হুম। সেই খবরগুলো কেন বলা হচ্ছে না?
রাইট। জি, পাশাপাশি এখন বিষয়টাকে এখানে আমরা যেটা মনে করি সরকারের বিষয়টা পরিষ্কার করা উচিত, সরকার তার কিন্তু আপনার কাছে চিকিৎসা শুনতে চাইছি যে এই সামনে নির্বাচন আর মাত্র বরাবর 2 মাস বা তারও কিছু কম, এই সময় এই ঘটনার ঘটিয়ে আসলে কি বোঝাতে চেয়েছে জনাব তারেক রহমান? কিন্তু একটা কথা বলেছেন আজকে, তিনি বলেছেন যে যারা নির্বাচনকে পেছাতে চায় হাদির ঘাতকরা সেখানেই আছে। তারা কারা, কে পেছাতে চায়? এটা তো ভেগ যে টার্ম চায়- হয়ে গেল। এটা জাতীয় নেতার কাছ থেকে এরকম কোনো ভেগ টার্ম আশা করি না। কারা চায়, কারা পিছাতে চায়? সেটা ওনাকে আপনার সরকার কাছে জানতে বলছে চাচ্ছি পিছাবে? আপনার। আমি সরকার কি বলছে? সরকার কোনো আভাস ইঙ্গিত দিয়েছে? সরকার তারও দৃঢ়তার সঙ্গে বলেছে যেরকম একজন লোক মারা গেল, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা নিয়ে নির্বাচনে কিছু হবে না। ইসিজ বলিষ্ঠ হ্যাঁ, কিন্তু বক্তব্য দিয়েছে। স্বাধীনতার শত্রুরা কিন্তু এখনো পর্যন্ত সক্রিয়, সেটাও তিনি এটা বলেছেন। যদি এখন আমার যদি বাদ তো কত কিছু বলতে পারি, আমি তো বলতে পারি যে কালকে পৃথিবী কেয়ামত এসে যাবে। কেয়ামত হুম, হবে? বাদ বললে হবে? এখানে তো আপনাকে তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে। আপনি এখানে বলেছেন এবং ইসি আজকে বলেছেন যে এই বিচ্ছিন্ন হাদির উপরে গুলি করাটা যদিও কথাটা খুবই হৃদয় বিদারক, কথাটা খুবই মানে কঠিন মনে হয়েছে যে উনি বলেছেন যে এরকম একটা মৃত্যুর জন্য নির্বাচন পিছিয়ে যাবে না বা নির্বাচন ব্যাহত হবে না। এটা উনি হুম, অত্যন্ত মানে মানে নির্মম ভাবে কথাটা বলেছেন। তারপরেও নির্বাচনের প্রতি যেন কারো কোনো সন্দেহ না থাকে, এটা প্রকাশ করার জন্য উনি এই নির্মমতার আশ্রয় নিয়েছেন। হুম, তারপরেও যদি আমরা কেউ ইসিকে বিশ্বাস না রাখতে চাই, সরকারের প্রতি বিশ্বাস না রাখতে চাই, তাহলে তো মনে হচ্ছে যে আমরা জাতীয় নেতৃত্ব করবো কি করে, জাতীয় নেতৃত্ব আমরা দিব কি করে? জাতীয় হুম, নেতাদের কাছ থেকে তো আমরা একটা সুস্পষ্ট বলিষ্ঠ আভাস পাই। যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তাহলে সেটা প্রকাশ করা হোক। জাতীয় নেতারা নাম্বার ওয়ান নেতা তো প্রকাশ করবে, আমরা নিজেরাও তো প্রকাশ করতে পারবো না, কিন্তু উপরে প্রকাশ করবে। কাজে এখানে আমি যেটা বলছি সেটা তিনটা জিনিস বলছি। নির্বাচন যথাসময় সঠিক সময় হবে, নির্বাচন 12 তারিখে হবে, এবং সরকার শরীফ হুম, হাদির চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। যেহেতু তার ব্রেনে গুলি হয়ে গেছে, তাকে হয়তো বাঁচায় রাখা সম্ভব হবে, কিন্তু তাকে কর্মক্ষম রাখা সম্ভব হবে কিনা আমি এখনো বলতে পারি না। যদি কর্মক্ষম করতে পারো, বুলবুলির মতো যদি সে আবারও সে বক্তৃতা দিতে পারে, তাহলে মনে করব যে সে আমাদের মধ্যে ফিরে এসছে। কিন্তু এখানে যেখানে গুলি লেগেছে সেখান থেকে তার জবান ফিরবে কিনা আমি জানি না। তবে আমি এটা বিশ্বাস করতে চাই না যে ফিরবে না। আমি চাই ফিরুক। তবে সে বেঁচে যাবে, সে যখন পচে গেছে ওখানে, তার এটার জন্য মারা যাবে না। সেটাকে বাঁচিয়ে রাখার মতো সকল অবস্থা তার আছে। কারণ ব্রেনটা রিপ্লেস করতে পারবে কিনা এটা আমি জানি না, আমার ধারণা নাই, আমার কোনো আইডিয়া নাই। মেডিকেল সায়েন্সের সে অবস্থা আপনার কানাডা থেকে বলতে পারবেন নাই। তবে আমি এটা বলি, ঘটনাটা খুবই মর্মান্তিক, নিন্দনীয়, এবং আমি এই জন্য নিন্দা এবং খুব জানাচ্ছি। এইরকম জি, ঘটনা আর যাতে না ঘটে সেই জন্য আমি সরকার বাহাদুরের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। পাশাপাশি নির্বাচন কি হবে কি না এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনার? এটা তো আমি বলছি 12ই ফেব্রুয়ারি 2026 সনে সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, 8:30 থেকে বোধহয় পর্যন্ত নির্বাচন হবে। 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 এটাই আমাদের বিশ্বাস। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মেজর সিদ্দিক। আপনি বলবেন দয়া করে। জি, ধন্যবাদ। শরীফ হাদির এমন এক মর্মান্তিক ঘটনা, সেটি ঘটেছিল বিকেল 2:40 শুক্রবারে, সম্ভবত আমরা ধরে নিই 3টায়, এবং আমরা 9টার সময় ফেস দি পিপুলে এ বিষয় নিয়ে আমরা 3জন কথা বলছিলাম। আমি এই হাদিকে জুলাই বিপ্লবে আপনার ফেস দি পিপলে, টেবিল টকে, এমনকি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাকে দেখতে পাই, এবং আমার কাছে মনে হয়েছে তার উত্থানটুকু, এই ইয়াং ম্যান, এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে ছিল আকাশচুম্বী একজন মিডিয়া পপুলার পার্সোনালিটি, যাকে আমরা ধরে নিতে পারি যে এই ইয়াং ব্যক্তিটিকে আমার তিতুমিরের মতো মনে হয়েছে। 200 বছর আগে, এখন থেকে 200 বছর আগে তিতুমির এই ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে অসাধারণ নেতৃত্ব দেখিয়েছিল। আমার কাছে দ্বিতীয় তিতুমির মনে হচ্ছিল তাকে। সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছিল, এবং এটা বিশাল পপুলারিটি নিয়ে সে এই বিপ্লবের অগ্রভাগের একজন নায়ক। তাকে হিট করা একজন আততায়ী প্রফেশনাল কিলার আমার কাছে জি,
আহ, আমি শুনতে পাচ্ছি না। মেজর সিদ্দিক মনে হয় একটু কানেক্টেড হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা জি, তিনি আবারও যুক্ত হয়েছেন। আপনাদের মতামতগুলি আপনারা জানেন এবং অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, আর ফেসবুক পিপলকে জি অবশ্যই জি সরি সাবস্ক্রাইব করে আমি ফলো দিন। সরি আমি জি জি জি, আমি আমি বলছি। হুম, আমি আমার ডিসরাপশন হয়েছিল, বারবার কল আসছে, সরি। হুম, তাকে যে এত কাছে থেকে হিট করেছে এবং একটি বুলেট, আমি তার আশু আরো গোলাপ করার জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি, এবং লক্ষ কোটি মানুষ তার জন্য মাতম করছে। এত বেশি কান্না একটা ইয়াং মানুষের জন্য, এই নতুন এক জেনজি বা সামথিং লাইক এই নবীন একজন নেতার জন্য এত কান্না এই মিডিয়াতে যা দেখছি দেশে প্রবাসে এর আগে আমি দেখিনি। সরকার চেষ্টা করছে, এই মুহূর্তে বিদেশে তার ট্রিটমেন্ট হচ্ছে। পাশাপাশি আমি নিরাপত্তা নিয়ে দু চারটি কথা বলতে চাই। 11 তারিখে যখন শিডিউল ডিক্লেয়ার হলো তখন বলা হয়েছে, পত্রপত্রিকায় এসেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যালার্ট আছে। এখানে নিরাপত্তা বিশ্লেষক এবং পলিটিক্যাল বিশ্লেষক বা সামাজিকভাবে সচেতন তাদের প্রশ্ন, ইউটিউবার, বিভিন্ন চ্যানেল, সোশ্যাল মিডিয়াতে স্পষ্টভাবে কিছু ছবি আসছিল। বিকেলেই সন্ধ্যার দিকেই সে যখন ট্রেনে উঠেছে, সেটি সম্ভবত সিলেটগামী ট্রেন, সেখানে একটি ছবি আসে, আরো বেশ কিছু ছবি আসে, সিসিটিভি ফুটেজ আসছে, এবং অ্যানালাইসিস ন্যাচারালি সামাজিক মাধ্যমে একটা ন্যাচারাল অ্যানালাইসিস হচ্ছিল, ধারণা করা হচ্ছিল যে সে বের হয়ে যাবে। সুতরাং আমাদের ফার্স্ট লেয়ার অফ সিকিউরিটি আছে, সেকেন্ড লেয়ার আছে, আমাদের বর্ডার আউটপোস্ট আছে, সুনির্দিষ্ট সীমান্ত ফাঁড়ি আছে, যেগুলো দিয়ে ছাড়া বাংলাদেশ থেকে কোনো আততায়ী বা কোনো দুষ্কৃতকারী বের হয়ে যেতে পারে না। এখানে পাসপোর্ট ইমিগ্রেশনের বিষয় আছে। সুতরাং অ্যালার্ট থাকার পরেও যে এই মুহূর্তে এই দুদিন যাবত যে পত্রপত্রিকা আসছে সে গৌহাটিতে চলে গেছে, কেউ বলছে হালুয়াঘাট দিয়ে ময়মনসিংহ দিয়ে বের হয়ে গেছে, কেউ বলছে সিলেট দিয়ে বের হয়ে, যেখান থেকে বের হয়ে যায়। যদি সত্যিকারে বের হয়ে থাকে, সোর্স গুলো যেভাবে বলছে, পত্রিকাগুলো যেভাবে বলছে, মিডিয়া যেভাবে বলছে যে গৌহাটিতে যদি চলেই যেয়ে থাকে, তাহলে একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এক। দুই হলো যে একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন রিজিয়নাল কমান্ডার বিজিবি, তিনি স্টেটমেন্ট দিচ্ছেন হালুয়াঘাটে শনিবার রাতে 10টা থেকে 10:30টায় হালুয়াঘাটে মিস্টার ফিলিপ সেনাল, যে মানব পাচারকারী, এবং তার ওয়াইফ ডেল্টা, তাদেরকে ধরার জন্য তারা হালুয়াঘাট এবং আপনার নালিতাবাড়ি শেরপুরে তারা অপারেশন চালাচ্ছিল। ঢাকার পুলিশ, ময়মনসিংহের পুলিশ, ওই লোকাল পুলিশ এবং বিজিবি একসাথে অপারেশন চালাচ্ছিল। আমার প্রশ্ন হলো, আমরা যখন কথা বলি রাত 9টায় আপনার ফেস দি পিপলে, তারও 24 ঘন্টা পরে, 25 ঘন্টা পরে তারা অপারেশন চালাচ্ছে। ঢাকা থেকে সীমান্তে যেতে ম্যাক্সিমাম 5 to 7 আওয়ার্স। 24 ঘন্টা বা 25 ঘন্টা পরে যদি অপারেশন চালানো হয়, তাহলে এটি জাতির কাছে তারা প্রশ্নবিদ্ধ। তারা কি সত্যিকারের অপারেশন চালাচ্ছিল? তাদের কি এটা ইন্টেলিজেন্স ফেলিউর? তাদের কি ইন্টেনশনাল ফেলিউর? এগুলো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে। আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থা সবাই এখন প্রশ্নের সম্মুখীন। সরকার কি অ্যালার্ট করতে বলেছিল? ইটস ম্যাটার অফ ফিউ মিনিটস, দে উইল জাস্ট সে অ্যালার্ট, ব্লক এন্টায়ার বাংলাদেশ, দ্যাট মিনস ব্লক। সুতরাং এই মেসেজটুকু পাঠানোর জন্য যে মডার্ন যে ইলেকট্রনিক ডিভাইস বা যে ধরনের ডিভাইস আছে, তার চেয়ে পাওয়ারফুল হয়ে গেল জনসাধারণ। তারা দিতে পারছে ছবি, তারা দিতে পারছে সিসিটিভি ফুটেজ, লক্ষ লক্ষ না কোটি কোটি ভাইরাল হয়েছে। এইখানে গোয়েন্দা সংস্থাগুলো, এইখানে যে অপারেটিভস গুলো, এইখানে বর্ডার সিকিউরিটি ফোর্স বা যারাই আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স ডেপ্লয়েড, তারা এখন প্রশ্নবিদ্ধ। সুতরাং আমার মনে হয় যে আমাদের অ্যালার্টনেসকে, আমি সেদিন বলেছিলাম যে এটাকে স্টেপ আপ করতে হবে, এটাকে 7 টাইমস স্টেপ আপ করতে হবে। আজকে হাদি গেছে, কালকে যে কোনো একজন ব্যক্তি যেতে পারে, পলিটিক্যাল লিডাররা যেতে পারে, ব্যবসায়ী যেতে পারে, আমাদের কেপিআই গুলা বা আমাদের ইম্পর্টেন্ট ইনস্টলেশন গুলা ব্লোন অফ হতে পারে, তাদের উপর গুলি চলতে পারে, তাদেরকে থামিয়ে দিতে পারে, এই ইলেকশনটাকে বানচাল করে দিতে পারে। এর প্রমাণ হিসেবে আমি যে বিষয়গুলো ভিজুয়ালি আসতেছে, শেখ হাসিনা রিসেন্টলি বারবার বলেছে তোমরা হত্যা শুরু করো, আর এদিক থেকে বলছে আমরা হত্যা করব। আবার বলছে যে
কাজ শুরু করো, কথা কম বলো। এই ধরনের কতগুলো অডিও ভিডিও আসছে অনলাইনে, মানুষ আতঙ্কিত। এই মুহূর্তে সারা বাংলা সচেতন সিটিজেন যাদের কাছে স্মার্টফোন আছে তারা আতঙ্কিত। এট দ্য সেম টাইম এদেরও স্টেপ আপ হচ্ছে যে আমি যে ব্রাউজ দেখেছি, আমি যে ইলেকট্রনিক ডিভাইসগুলো অনলাইনে যে ভাইরাল হলো, আমি তাদেরকে স্যালিউট জানাই আজকে, যারা এটাকে এক ধরনের সচেতনতার মাধ্যমে, এক ধরনের সিকিউরিটি সার্ভেলেন্সের মাধ্যমে প্রত্যেকের যে স্মার্টফোন গুলোকে কাজে লাগাচ্ছে, এখানে আমি তাদের কাছে কৃতজ্ঞ। সিটিজেনকে এইভাবে সামনে যেতে হবে। সবশেষে যে বিষয়টা ঘটে গেছে, ডক্টর মাহমুদুর রহমান, সম্পাদক মাহমুদুর রহমান, মজলুম নেতা মাহমুদুর রহমান আজকে ইনকেলাবের লোকজনকে সামনে নিয়ে, বিভিন্ন দলকে সামনে নিয়ে, ইয়াং লোকদেরকে সামনে নিয়ে আজকে বিকেলে শপথ পাঠ করেছেন। এখানে ভারতের বিরুদ্ধে শপথ পাঠ করেছেন, এখানে আধিপত্যবাদের বিরুদ্ধে শপথ পাঠ করেছেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন যে ভারত তাদের দেশে শেখ হাসিনা সহ কয়েক শত নেতা, বিশেষ করে গোয়েন্দা সংস্থার নেতা যারা পালিয়ে গেছে, তাদেরকে কয়েকজন জেনারেলকে তাদেরকে হারবার করছে, তাদেরকে স্থান দিচ্ছে এবং তাদেরকে এই যে আজকে সিকিউরিটি, এই যে সব সিকিউরিটি বেদ করে যে চলে গেল, যে ব্যক্তিটি চলে গেল দাউদ, সে যদি সত্যিকারেই একজন প্রফেশনাল কিলার হয়, সে যদি বর্ডার পাস হয়ে যায়, তাহলে এইখানে ধরে নেওয়া হচ্ছে যে ভারত প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটি ভারত নয়, এটা সম্পূর্ণ পরিকল্পনা করে যদি সবকিছু করা হয় তাহলে ভারত যেতে তার তো বেশি বেগ পাওয়ার কথা নয়। না, কেন বুঝছেন না? কেন বুঝছেন? ভারত যদি করায়, তো ভারত তো করানোর পর তাকে আবার কিভাবে সেফ এক্সিট দিয়ে তাদের কাছে নিয়ে যাবে, এই ব্যবস্থা করা ছাড়া কি ভারত করিয়েছে? একটা খুনিকে দিয়ে ব্যবহার করবে আর খুনিকে এভাবে ছেড়ে দিবে? আমাদের কথা হলো যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ দেশ থেকে পার পাবার কোনো সুযোগ নাই, সেই ব্যবস্থা কি আমরা করেছি? আমরা বলি এটা অমুকে এটা করবো, তমুকে এটা করবে, কিন্তু করলে পরে কি করা উচিত, কিভাবে সেই ব্যক্তিকে ধরতে হবে, কন্টেইন করতে হবে, সে ব্যাপারে কি আমরা সচেতন হয়েছি? এইখানে আমি আরেকটি দৃশ্য নিয়ে আসতে চাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রনেতা সাদিক কায়েম ইয়াং ছেলেপেলেদেরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে বক্তব্য রাখলো, এইখানে দুটি বিষয় ফুটে ওঠে। একটি হলো যে তারা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বা সরকারকে, আরেকটি হলো দৃশ্যতাও তারা দেখিয়েছে। তারা বলতে চাচ্ছে যে আপনি পদত্যাগ করেন। একটা সরকারের মন্ত্রী, সে উপদেষ্টা মিনিস্টার, তার পাশে দাঁড়ায় তাকে বলতেছে সুতরাং এইখানে অনেক কিছু বিয়ন্ড কন্ট্রোল যাচ্ছে। এইখানে আমি বিশ্বাস করি, আমি শ্রদ্ধা রেখে বলছি, ডক্টর ইউনূসকে আরো শক্তিশালীভাবে, আরো শক্ত হাতে, আরো সিরিয়াসলি সকল যে তার যে গ্রিপিং পয়েন্ট, যেগুলো আইন শৃঙ্খলা রক্ষা করে, আর্মি, নেভি, এয়ারফোর্স যারা ডেপ্লয়েড আছে, তাদেরকে আরো স্টেপ আপ করাতে হবে, সেই ধরনের কঠোর আদেশ দিতে হবে।